বলো। হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো বাউন্ডারি ভ্যালু প্রবলেমটা যেটা করছিলাম, আহ, আগের দিন একটা ফর্মুলা অব্দি এসেছিলাম আর কি, যেটা হচ্ছে সেকেন্ড ল্যাপ্লাস ইকুয়েশন। যখন তুমি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের মধ্যে অ্যাপ্লাই করছো টু ডাইমেনশনে যখন ল্যাপ্লাস ইকুয়েশন অ্যাপ্লাই করছো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে, তখন তোমার একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম এই ক্যালকুলেশন করে, যেটার মধ্যে লেজেন্ডারি পলিনোমিয়াল থাকছে। এই ফর্মুলাটা মনে আছে? phi r comma theta equals to summation over n equals to 0 to infinity a n r to the power n plus b n r to the power minus n plus 1 p n cos theta। ঠিক আছে, এটা পেয়েছিলাম। হ্যালো। হুম হুম হ্যাঁ, তো এবার দেখো এই যে প্রবলেমটা রয়েছে, আমরা এরপর এইটা ইউজ করে একটা অঙ্ক করব। দেখো এইটা হচ্ছে টিপিক্যাল প্রবলেম, মানে যদি পরীক্ষায় আসে তাহলে ডাইরেক্ট চলে আসবে, এটাই আসবে। আর তোমাদের ঠিক এইভাবেই করতে হবে, মানে এটা একটা টিপিক্যাল প্রবলেমস গুলো হচ্ছে এমন প্রবলেম যেগুলো থিওরিটিক্যাল, সেইগুলোকে যে একটাই প্রসেস আছে করার, তুমি অন্যভাবে করতে পারবে না, এইভাবে ফলো করলেই। আর এইগুলো একদম থিওরির মতো, মানে এই প্রবলেমটা যদি আসে তাহলে তোমরা মোটামুটি নাবিয়ে আসতে পারবে। আর এটা প্রায় 6 থেকে 10 নম্বরের মতো আসে এই একটা অঙ্ক, 6 থেকে 10 নম্বর। আচ্ছা এক সেকেন্ড দেখিনি, রেকর্ডিংটা চলছে? হ্যাঁ রেকর্ডিং চলছে। আচ্ছা কি বলছে দেখো, একটা আনচার্জ কন্ডাক্টিং স্ফেয়ার, মানে স্ফেয়ারটা হচ্ছে কন্ডাক্টর কিন্তু আনচার্জ, তার মধ্যে কোনো চার্জ নেই, রেডিয়াস হচ্ছে এ, সেটাকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ই জিরোতে রাখা হয়েছে। মানে ইলেকট্রিক ফিল্ড ছিল ই জিরো, মানে আমি ধরছি যে ইনফাইনাইট অব্দি একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই জিরো। ঠিক আছে, প্রায় প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি অব্দি যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা, আর ভ্যালু হচ্ছে ই জিরো ইলেকট্রিক ফিল্ডের। তার মধ্যে তুমি একটা আনচার্জ কন্ডাক্টিং স্ফিয়ারকে রেখে দিয়েছো, আনচার্জড কন্ডাক্টিং স্ফিয়ারকে রেখে দিয়েছো। তাহলে এবার কি হবে, এই স্ফিয়ারটার জাস্ট আউটসাইড কোনো পয়েন্টে, আউটসাইড দ্য স্ফিয়ার তোমার কি হবে, এই কত পোটেনশিয়াল তৈরি হবে, যে কোনো একটা পয়েন্ট ধরো, ধরো এই পয়েন্টটা ধরছি, এই পয়েন্টে তোমার কত পোটেনশিয়াল হবে। ধরো আমাকে এখানে কি করতে, এই ছবিটা তোমরা দেখতে পারো। আচ্ছা এবার দেখো এই ব্যাপারটা, যখন তোমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টরকে রাখছো, কিচ্ছু হবে না। হ্যালো কি হয়েছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, শুনে হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে বাউন্ডারি ভ্যালু প্রবলেমসের বই থেকে যেগুলো আছে বি কোষের, ওগুলো কি পড়তে হবে সবকটা যে কটা আছে? আহ, দেখো ওখান থেকে একটা বড় প্রশ্ন আসে, ওখান থেকে আমাদের আসতেও পারে নাও আসতে পারে, কোনো গ্যারেন্টি নেই, কিন্তু বড় 3টে প্রশ্ন আছে, তিনখানা যদি একটা এসে যায় 6 থেকে 10 নম্বর, যেমন এইটা তার মধ্যে থেকে একটা। বাকি যেগুলো আছে সেগুলো ইজি। ঠিক আছে, ও আচ্ছা। এইটা যে দেখবে তুমি, আমি বাউন্ডারি ভ্যালু প্রবলেম তুমি বিঘোষ দেখো বা রক্ষিত চট্টোপাধ্যায় দেখো, 3টে প্রবলেম কমন। একটা হচ্ছে এইটা যে একটা কন্ডাক্টরকে আনচার্জ কন্ডাক্টরকে তুমি ইলেকট্রিক ফিল্ডে রেখেছো, এইটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম আছে একটা ডাইইলেকট্রিককে তুমি ইলেকট্রিক ফিল্ডে রেখেছো, এইটা সেম কেস হবে, কিন্তু ডাইইলেকট্রিক থাকবে, কন্ডাক্টরের বদলে একটা ডাইইলেকট্রিক থাকবে। থার্ড কেস তোমার থাকবে একটা কি বলে, এক সেকেন্ড একটু কথা, একটু পরে কথা বলছি। হ্যাঁ স্যার বলুন।
হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ সেটাই। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি লিখেছি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, হ্যালো, আছো? হ্যালো। হ্যাঁ স্যার বলুন, হ্যাঁ আরে বলুন। আজকে মনে হয় না নিলেই ভালো হতো এই টাইমটায়। উফ বাবা, চলো আরেকবার বলছি শুরু থেকে। আম, বাপরে। বলছি তিনটে কেস আছে। একটুখানি শর্টে ব্যাপারটা বলি আগে। তিনটে কেস আছে। কেস নাম্বার ওয়ান হচ্ছে এইটা, একটা কন্ডাক্টরকে ইলেকট্রিক ফিল্ডে রেখেছো। এইটার অঙ্কটা হচ্ছে এই অঙ্কটা। 3 নাম্বার। আর একটা অঙ্ক আসবে তোমাদের, আমি পরে আজকে একটা পিডিএফ পাঠিয়েছি, সেইটাতে আছে এইটা। দেখবে বাউন্ডারি ভ্যালু প্রবলেম ইন ডাইইলেকট্রিক। একটা ডাইইলেকট্রিক স্ফিয়ারকে তুমি ইলেকট্রিক ফিল্ডে রেখেছো। ডাইইলেকট্রিক ঠিক আগের অঙ্কটার মতোই। আগের অঙ্কটায় কন্ডাক্টর ছিল, এখানটায় ডাইইলেকট্রিক স্ফিয়ারকে ইলেকট্রিক ফিল্ডে রেখেছো। বিশাল বড় ক্যালকুলেশন, কিন্তু জিনিসটা মানে কি বলবো, একটাই জিনিস যদি করতে পারো তাহলে মোটামুটি প্রায় ভালো নম্বর 6 নাম্বার পেয়ে যেতে পারো। 6 থেকে 10 নম্বরের একটা প্রবলেম আসতে পারে। সেম জিনিস কিন্তু ডাইইলেকট্রিকের ক্ষেত্রে। এটা একটা প্রবলেম আছে। আর থার্ড যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে, দেখিয়ে দিই একবার। থার্ড প্রবলেমটা হচ্ছে এইটা। এই প্রবলেমটাও খুব আসে। একটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের পাশে তুমি এখানটা একটা চার্জ রেখেছো কিউ। তার ফলে তোমার এই কন্ডাক্টর, তো কন্ডাক্টরের উপরে কি হবে, চার্জ ইনডিউস হবে। তোমরা তো জানো যে একটা চার্জকে তুমি যদি রাখো, মানে একটা কোনো একটা মেটাল সারফেসের কাছে তুমি যদি একটা পজিটিভ চার্জ রাখো, তাহলে মেটাল সারফেসটায় নেগেটিভ চার্জ ইনডিউস হয়। এটা তো জানো তোমরা, এই ব্যাপারটা আইডিয়া আছে তো? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তো সেরকমই তুমি যদি এখানে একটা কিউ চার্জ রাখো, তাহলে এখানটায় আমার কি হবে, একটা কিছু চার্জ ইনডিউস হবে। তো কারণ এটা একটা কন্ডাক্টর, কন্ডাক্টরের সারফেসে চার্জ থাকে, ফ্রি চার্জ। তো তার ফলে এই এটা হচ্ছে ইনডিউসড চার্জ। এটাকে বলবো, এটা অ্যাকচুয়াল চার্জ আর এটা হচ্ছে আমার ইনডিউসড চার্জ। তাহলে এই ইনডিউসড চার্জ আর অ্যাকচুয়াল চার্জ দুটো মিলিয়ে আমার কোনো একটা পয়েন্ট পিতে পোটেনশিয়াল কত হবে সেইটা বার করতে দেয়। এটাও আমার প্রায় 6 নম্বরের প্রশ্ন। আর এই একই তিনটে প্রশ্ন তুমি আরেকটা প্রসেসে তোমরা দেখবে, মেথড অফ ইলেকট্রিক্যাল ইমেজ। ওই মেথড অফ ইলেকট্রিক্যাল ইমেজ দিয়েও সেম অঙ্কগুলোকে করা যায়। তো এই তিনটে কিন্তু কমন প্রবলেম, কমন। এটা যদি তোমরা করে নাও, মানে যদি এসে যায় তাহলে 6 নম্বর একদম। অবশ্য এখন তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখন যেহেতু এটা যদি তোমাদের কি বলবো অফলাইন এক্সাম হয়, তাহলে বই দেখে লিখে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু তাও জিনিসটা একটু না বুঝলে অসুবিধা হতে পারে, কারণ অনেক বড় তো। আর বইতে অনেকগুলো পার্ট মনে করা নেই আর কি, ওরা ওপর বেরিয়ে গেছে না করে। তো সেইগুলো আমি চেষ্টা করেছি এখানটায় করে দেওয়ার, যে কিছু কিছু স্টেপস করে দেওয়ার চেষ্টা করেছি। অবভিয়াসলি এখনো কিছু পার্ট আছে যেগুলো আমিও বুঝতে পারিনি, সেইগুলো আমি বলবো মনে রাখো। ঠিক আছে? তো চলো ফার্স্ট এক্সাম্পলটা দেখা যাক। একটা আনচার্জ কন্ডাক্টিং স্ফিয়ার। স্ফিয়ারটা একটা কন্ডাক্টর কিন্তু আনচার্জ, কোনো চার্জ নেই, ইনিশিয়ালি কোনো চার্জ দেওয়া নেই কন্ডাক্টর, ওই কন্ডাক্টর মধ্যে। তাকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড রয়েছে E0, তার মধ্যে রাখা রয়েছে। তাহলে আমাকে পোটেনশিয়াল আর ফিল্ড ওই স্ফিয়ারের আউটসাইডে কত হচ্ছে সেটা বার করতে হবে। আর কি বার করতে হবে, স্ফিয়ারটার মধ্যে তো একটা চার্জ ইনডিউস হয়েছে, সেই ইনডিউস চার্জ ডেন্সিটি কত সেটা বার করতে হবে। এইটা হচ্ছে ছবিটা, দেখে রাখো। আমি এই বরাবর জেড অ্যাক্সিস ধরেছি, আর আমি ধরেছি জেড অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড রয়েছে E0। ঠিক আছে? জেড অ্যাক্সিস বরাবর ইলেকট্রিক ফিল্ড রয়েছে E0। তুমি যেমনি কন্ডাক্টরটাকে ইলেকট্রিক এই ফিল্ডের মধ্যে বসিয়েছো, তখন কি হচ্ছে দেখো, এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো কন্ডাক্টরে এসে টার্মিনেট করছে, এখানটায় গিয়ে টার্মিনেট করছে, কারণ এটা কন্ডাক্টর তো। আর সেই জায়গাগুলোতে দেখো নেগেটিভ চার্জ ইনডিউস হয়েছে, এই পয়েন্টগুলোতে নেগেটিভ চার্জ, কারণ এটা কন্ডাক্টর। ধরো কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রনস রয়েছে, তো যেখানটা ইলেকট্রিক ফিল্ড গুলো রয়েছে সেই জায়গাগুলো তোমার কি করেছে, ইলেকট্রন গুলোকে টেনেছে, তাহলে এই ইলেকট্রন গুলো এখানে এসে জড়ো হয়ে গেছে। তার ফলে এই জায়গাটায় একটা নেগেটিভ চার্জ ইনডিউস হয়েছে।
আর কন্ডাক্টরটা তো ওভারঅল আনচার্জ, তার ফলে এই অঞ্চলটায় একটা পজিটিভ চার্জ তৈরি হয়েছে। আর যে পয়েন্টটায় পজিটিভ চার্জ তৈরি হয়েছে ওখানটায় কি হচ্ছে, আমার ইলেকট্রিক ফিল্ডটা ওই পয়েন্ট থেকে মনে হচ্ছে যেন বেরোচ্ছে, মানে এইখান থেকে দেখো ইলেকট্রিক ফিল্ডগুলো বেরোচ্ছে, আর কন্ডাক্টরের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডগুলো গিয়ে টার্মিনেট হচ্ছে। ঠিক আছে, তো তো এইরকম যদি তুমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টরকে রাখো, ইলেকট্রিক ফিল্ডটা দেখো ডিস্টর্ট হয়ে গেছে, বেঁকে গেছে, কন্ডাক্টরের পাশে গিয়ে বেঁকে গেছে, কিছু ইলেকট্রিক ফিল্ড লাইন্স কন্ডাক্টরের মধ্যে গিয়ে মিশে গেছে, টার্মিনেট হয়েছে, আর কন্ডাক্টরের অপর দিক থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বেরোনো শুরু হয়েছে। ঠিক আছে, তো এই ঘটনাটা ঘটবে। এবার আমাকে বার করতে হবে এই পয়েন্ট পি তে কন্ডাক্টরের জন্য কত পোটেনশিয়াল ডেভেলপ হচ্ছে, পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে কত। ইলেকট্রিক ফিল্ড দেখো, যদি কন্ডাক্টরটা না থাকতো এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইজিরোই হতো, কিন্তু এখন যেহেতু কন্ডাক্টরটা আছে আর কন্ডাক্টরের জন্য ইলেকট্রিক ফিল্ডটা ডিস্টর্ট হয়ে গেছে, এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, এটা হয়তো সে ই হয়ে যাবে। সেই ইলেকট্রিক ফিল্ডটা কত সেটাই আমাদেরকে এখন বার করতে হবে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড তার আগে আমরা কি করব, পি পয়েন্টে পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ড দুটোই বার করব। এবার দেখো এইটা জেড অ্যাক্সিস, তো আমি পি পয়েন্টটা ধরছি জেড অ্যাক্সিসের থেকে থিটা অ্যাঙ্গেলে রয়েছে, কারণ নর্মালি খেয়াল করো জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা যেটা হয় সেটা থিটাই হয়, জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা হয় সেটা কিন্তু থিটাই হয়। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি যে এই পি পয়েন্টের দূরত্বটা হচ্ছে আর, আর জেড অ্যাক্সিসের সাথে থিটা অ্যাঙ্গেল করে এই আর ভেক্টরটা রয়েছে। ঠিক আছে, আর ভেক্টরটা পি পয়েন্টের পজিশন ভেক্টরকে বোঝাচ্ছে উইথ রেসপেক্ট টু সেন্টার অফ দ্য স্ফিয়ার। এবার দেখো ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু আমার জেড অ্যাক্সিস বরাবর আছে, ইলেকট্রিক ফিল্ডটাকে আমি এরকম লিখতে পারি ই জিরো ভেক্টর ইকুয়ালস টু ই জেড ক্যাপ, জেড অ্যাক্সিস বরাবর যেহেতু আছে। তাহলে এবার দেখো যেহেতু এটা আমার টু ডাইমেনশনাল কেস আর স্ফেরিক্যাল সিমেট্রি রয়েছে, তার ফলে আমার ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশনটা কি হবে, ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশনটা আমি বলেছিলাম টু ডাইমেনশনাল, কারণ আরও রয়েছে। তুমি খেয়াল করে দেখো পি পয়েন্টটাকে বোঝাবার জন্য তোমার আর লাগছে আর থিটা লাগছে, দুটোই লাগছে, আর আর থিটা দুটোই লাগছে, তার মানে টু ডাইমেনশন, আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে রয়েছে। তার ফলে আমি এই ফর্মুলাটা ফাই যেটা আছে, কারণ ফাইটাকে তো আমি সলভ করবো, ল্যাপ্লাস ইকুয়েশন যেটা আছে গ্র্যাড স্কোয়ার ফাই, সরি ল্যাপ্লাসিয়ান ফাই, গ্র্যাড স্কোয়ার না, ল্যাপ্লাসিয়ান ফাই ইকুয়ালস টু 0, এটাকে যদি আমি সলভ করি তাহলে ফাই হচ্ছে কি, ফাই হচ্ছে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল, ফাইটা কি আমার ইলেকট্রিক পোটেনশিয়াল, খেয়াল রাখবে। তো ইলেকট্রিক পোটেনশিয়ালটার আমার কি হবে, ঠিক আগের অঙ্কে আমরা দেখিয়েছিলাম এই জিনিসটা হবে, মনে পড়ছে, ইলেকট্রিক পোটেনশিয়াল। এবার কি করতে হবে দেখো, এটাকে কেন বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলা হয়, কারণ এখানে আমরা এবার কি করব, বাউন্ডারি কন্ডিশন গুলো যতগুলো আছে সবগুলো লাগাবো। ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন খেয়াল করে দেখো, ইলেকট্রিক ফিল্ডটা আমি ধরে নিয়েছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি গেছে ইলেকট্রিক ফিল্ডটা। এবার যে পয়েন্টে তুমি এই কি বলছি এই কন্ডাক্টরটা রেখেছো ওইখানে ইলেকট্রিক ফিল্ডটা ডিস্টর্ট হয়ে গেছে, ওখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ইনফিনিটিতে তো ইলেকট্রিকের ফিল্ডের ভ্যালু ইজিরোই থাকবে, ঠিক কি না, ইলেকট্রিক ফিল্ড এর ভ্যালু ইনফিনিটিতে তো ইজিরোই থাকবে, কারণ আমি ধরেছি যে ইলেকট্রিক ফিল্ডটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি এক্সটেন্ড করেছে। ঠিক আছে, তো তাহলে as r tends to infinity e tends to e0z, খেয়াল করে দেখো e tends to e0z, তাহলে ফাইটা আমার হয়ে যাবে দেখো মাইনাস e0z প্লাস c। কেন এটা হচ্ছে বলো তো, ফাই এর ফর্মুলা কি, ফাই ইকুয়ালস টু খেয়াল করে দেখো মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর, ঠিক কিনা, ই ডট ডিআর, ফাই ইকুয়ালস টু এটাই কিনা ফর্মুলা। এবার ইলেকট্রিক ফিল্ড যেহেতু E0 যেটা কনস্ট্যান্ট, তাই জন্য আমি এটাকে E0 করে দিলাম, আর এক্ষেত্রে আমরা জেড অ্যাক্সিস বরাবর ধরছি, তাহলে এইখানে আমার জেড হবে। তাহলে ক্যালকুলেট করো, ইন্টিগ্রেট করো, তুমি কি পাচ্ছ, E0z প্লাস c পাচ্ছ, এটাই ফাই এর মান বেরোলো। এটা কোথায় বেরোলো, as r tends to infinity
আমার মানটা এটা হবে, ও সামনে মাইনাস আছে, এই মাইনাসটাকে লিখতে ভুলে গেছি, সামনে মাইনাস আছে, তাহলে ফাই ইকুয়ালস টু এটা বেরোলো মাইনাস E0z প্লাস সি, তাই তো? হ্যাঁ এবার দেখো জেডটা কত, জেড হচ্ছে ধরো কথার কথা আমার এই অ্যাক্সিস, এই লাইনটাকে তুমি জেড ধরো, এই পয়েন্টটাকে জেড ধরো, তাহলে জেড ইকুয়ালস টু আর কস থিটা হচ্ছে কি হচ্ছে না? এটা আর এটা থিটা, তাহলে যে এই পয়েন্টটাকে তুমি যদি জেড এর ভ্যালু ধরো, পি পয়েন্টটাকে, তাহলে জেড ইকুয়ালস টু আর কস থিটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। জেড ইকুয়ালস টু আর কস থিটা। এই জায়গাগুলো বুঝতে না পারলে জিজ্ঞেস করো কিন্তু, ঠিক আছে? জেড ইকুয়ালস টু আর কস থিটা। তার ফলে দেখো ফাই এর মানটা কি বেরোলো, ফাই as at r tends to infinity সেটা আমার বেরোচ্ছে মাইনাস E0 r cos থিটা প্লাস সি, ঠিক আছে? এবার আমি কি করলাম, ফাই এর মানটা বসিয়ে দিলাম। ফাই এর মানটা কি আছে, এইটা যেটা আমার এই উপরের ফর্মুলায় পেয়েছিলাম, এই যে ফাই এর মানটা সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি an r টু দি পাওয়ার n প্লাস bn r টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 আর pn cos থিটা, এটা বসিয়ে দিয়েছি। সেটা ইকুয়ালস টু আমার লেফট হ্যান্ড সাইডে এটা, রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, ফাই এর মানটা রাইট হ্যান্ড সাইডে আমার কি বেরিয়েছিল, at r tends to infinity, অবভিয়াসলি এটা আমার হচ্ছে at r tends to infinity। রাইট হ্যান্ড সাইডে কি থাকছে দেখো, মাইনাস E0 r cos থিটা প্লাস সি, তাই তো? এই লাইনটা বুঝতে পারলে তো কিভাবে এলো, না হলে জিজ্ঞেস করো। এটা জাস্ট ফাই এর মানটা বসিয়ে দিয়েছো, ফাই এর যে সলিউশনটা বেরিয়েছিল সেটা বসিয়ে দিয়েছো। এবার r টেন্ডস টু ইনফিনিটিতে তুমি একটা খেয়াল করো, এই যে r টু দি পাওয়ার মাইনাস n, তার মানে 1 বাই r টু দি পাওয়ার n, অ্যাকচুয়ালি 1 বাই r টু দি পাওয়ার n প্লাস 1, এই b এর সাথে যে টার্মগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি কি 1 বাই r টু দি পাওয়ার n প্লাস 1। r টেন্ডস টু ইনফিনিটি হলে এই টার্মটা আমার 0 হয়ে যাবে, হবে কি হবে না? তার মানে এই পুরো পার্টটা আমি বাদ দিতে পারি as r tends to infinity, কারণ 0 হয়ে যাচ্ছে তো, r টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 0 হয়ে যাবে যদি r ইনফিনিটি হয়, তাই তো? তাহলে আমার এখানটায় কি থাকলো দেখো, সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, প্রথম টার্মটা থেকে গেল, an টা থেকে গেল, an rn থেকে গেল, pn cos থিটা থেকে গেল। তো দেখো an r টু দি পাওয়ার n pn cos থিটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে যে মানটা আছে মাইনাস E0 r cos থিটা প্লাস সি, ঠিক আছে? আচ্ছা, এইটা আমার সামেশনে রয়েছে, তাহলে আমি কি করব, সামেশনে এটাকে ভাঙো, প্রথম দুটো টার্ম ভাঙো। প্রথম টার্মটা হবে a0 r টু দি পাওয়ার 0, মানে এটা 1, r টু দি পাওয়ার 0 তো 1 হয়, আর p0 cos থিটা আমার কি হবে, p0 cos থিটাও আমার 1 হয়, তাই তো? p0 cos থিটা হচ্ছে লেজেন্ডারি পলিনোমিয়ালের ভ্যালু, p0x 1 হয় কিনা? তারপরে বলছিলাম যে an আর pn তো কনস্ট্যান্ট, তো an pn দুটো মিলিয়ে একটা কনস্ট্যান্ট না, pn হচ্ছে পলিনোমিয়াল, অবভিয়াসলি লেজেন্ডারি পলিনোমিয়াল, ওটা থিটার উপর নির্ভর করছে, থিটার উপর নির্ভর করছে, কনস্ট্যান্ট না। আর an টা কনস্ট্যান্ট, an টা কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, কিন্তু অনেকগুলো an আছে, কারণ সামেশন টার্ম তো, এটা সামেশন n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি, মানে a1 হবে, a2 হবে, এরকম অনেকগুলো টার্মস বেরোবে। ওইগুলো a করেই রেখে দেবো, a করে কেন, a0 a1 এরকম থাকবে না, এর টার্মস হিসাবেই রেখে দেবো, ওইগুলো তো এখন এইগুলো দেখো না, এখনো কেস আছে, দেখো না কি হয়। তারপরের টার্মটা কি হবে, a1 হবে, তারপর r টু দি পাওয়ার 1, মানে শুধু r, p1 cos থিটাটা কি দেবে, মনে করে দেখো cos থিটা দেবে, p1 cos থিটা দেবে। তারপরে আরেকটা টার্ম বেরোবে, লিখে রাখছি a2 r স্কয়ার p2 cos থিটা, মনে পড়ছে? p2 cos থিটা আমার কি দেবে, p2 cos থিটা আমায় দেবে 3/2 cos স্কয়ার থিটা মাইনাস মাইনাস। এবার রাইট হ্যান্ড সাইডে কি আছে, এরকম চলতে থাকবে, তারপর প্লাস ডট 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 ডট, রাইট হ্যান্ড সাইডে কি আছে, E0 r cos থিটা প্লাস সি। এবার তুমি কম্পেয়ার করো, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কম্পেয়ার করো, দেখো cos থিটা আর এখানটায় একটা cos থিটা আছে, আর এখানটায় কিছু নেই, তার মানে যেখানে cos থিটার ভ্যালু নেই, মানে এটা শুধু একটা কনস্ট্যান্ট টার্ম, সেটার সাথে আমার কে ম্যাচ খাচ্ছে, এই টার্মটা ম্যাচ খাচ্ছে। এবার দেখো এইখানটায় cos স্কয়ার থিটা আছে পরের টার্মস গুলোতে,
এইখানে কি আর কোনো cos স্কয়ার থিটার টার্ম আছে? লেফট রাইট হ্যান্ড সাইডে কি আর কোনো cos স্কয়ার থিটার টার্ম আছে? না 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 তাহলে আমার তার মানে হবে না। তাহলে যতগুলো টার্ম A2 A3 এই সবগুলো আউট হয়ে গেল, বুঝতে পারলে? এই সবগুলো জিরো হয়ে গেল, A2 A3 সব জিরো হয়ে গেল, কারণ কম্পেয়ার করে আমি দেখছি যে আর কোনো টার্ম নেই রাইট হ্যান্ড সাইডে যেগুলোর সাথে cos স্কয়ার থিটা বা cos কিউব থিটা আছে। তার মানে আমার শুধু যদি cos থিটার টার্মস গুলোকে বা পাওয়ারস গুলোকে যদি আমি বা কোফিসিয়েন্ট গুলোকে যদি আমি ইকুয়েট করি, আমি কাদেরকে পাবো? প্রথম পাবো হচ্ছে এই সিটা সমান আমি কার পাবো? এই A0 কে পাবো। এই দেখো A0 ইকুয়ালস টু সি, ঠিক কি না? কারণ A0 টা একাই বসে রয়েছে, তুমি দেখো এই দুটো 1 হয়ে গেল, তাহলে A0 একাই বসে রয়েছে। আর P1 cos থিটাটা cos থিটা হচ্ছে, তার মানে তুমি কি পাচ্ছ? A1 আর cos থিটা, ঠিক কি না? আর বাকি সব টার্মস গুলো an becomes 0, an is equals to 0 for, very important, for n greater than equals to 2, n greater than equals to 2 এর জন্য যতগুলো এর টার্ম আছে সব 0 হয়ে গেল, তাহলে পরে শুধু দুটোই থাকলো, a0 থাকলো আর a1 থাকলো। a1 টা তুমি কম্পেয়ার করো এইটাকে আর এইটাকে কম্পেয়ার করো, তুমি দেখো a1 টা মাইনাস e0 বেরোচ্ছে কিনা বলো? হুম তাহলে মজার ব্যাপার হচ্ছে যে ফাইটার ভ্যালু কি বেরোলো, এটা কিন্তু এখনো তুমি r ইকুয়ালস টু ইনফিনিটিতে করছিলে। তাহলে ফাই এর ভ্যালুটা কি হলো? দেখো ফাই এর ভ্যালুটা কি ছিল? তোমার সামেশন ওভার an r টু দি পাওয়ার n ছিল, an r টু দি পাওয়ার n ছিল, pn cos থিটা ছিল, তাই তো? pn ফাংশন অফ cos থিটা এটা ছিল তোমার, প্লাস এই টার্মটা ছিল bn। এবার এই টার্মটা দেখো, এই যে an এর টার্মগুলোতে কারা কারা বেঁচে রয়েছে? শুধু a0 আর a1 বেঁচে রয়েছে, তাই তো? হ্যাঁ a0 এর মান c, a0 এর মান c, আর a1 এর মান হচ্ছে মাইনাস e0, আর a0 এর সাথে তুমি a0 একা রয়েছে, a1 এর সাথে তোমার r cos থিটা রয়েছে, তার মানে মাইনাস e0 r cos থিটা। তাহলে এই যে টার্মটা রয়েছে না, সামেশন ওভার an rn cos n pn cos থিটা, এটার জায়গায় তুমি শুধু এই উপরের টার্মটা লিখে দাও, c মাইনাস e0 r cos থিটা প্লাস bn টার্মটা থেকে যাচ্ছে, এটা হচ্ছে আমার ফাই এর মানটা, বুঝতে পারলে? তো দেখো তোমার এই টার্মস গুলো সব বাদ পড়ে গেল, যতগুলো তোমার এ টার্ম গুলো ছিল, কনস্ট্যান্ট গুলো ছিল, সেগুলোকে তুমি মানে সলভ করে নিয়েছো, এ কনস্ট্যান্ট গুলোকে তুমি বাদ দিয়ে দিয়েছো। তোমার একটা কনস্ট্যান্ট রয়েছে সি আর মাইনাস e0 r cos থিটা, আর পড়ে রয়েছে এখানটায় এই টার্মটা, পরের টার্মটা যেটার মধ্যে আমার bn আছে, bn r টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 pn cos থিটা। খেয়াল করো এই যে bn টার্মটাকে তুমি কখন জিরো করেছিলে? যখন r টেন্ডস টু ইনফিনিটি তখন জিরো করেছিলে, কিন্তু খেয়াল রাখবে। তো এটা এখন কিন্তু আমার সব ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, এটা নর্মাল কেস, এটা r টেন্ডস টু ইনফিনিটি নয় কিন্তু, তাই জন্য এখানে bn টার্মটা এখনো রয়েছে, বুঝতে পারলে তো? আগে যে তুমি আগের অঙ্কটায়, এই আগের পার্টটায় তুমি bn টাকে কেন জিরো করেছিলে? কারণ সেটা তোমার r টেন্ডস টু ইনফিনিটি ছিল, সেই এইটা আমি এই কেসের জন্য বার করছিলাম, r টেন্ডস টু ইনফিনিটি কেসের জন্য বার করছিলাম, সেখান থেকে আমি a0 আর a1 এর মান পেয়েছি। তাহলে আমার a0 আর a1 এর মান পেয়ে গেলে আমি ফাইটা কি পাচ্ছি? এই জিনিসটা পাচ্ছি, আর তার সাথে এই টার্মটা থাকছে, বুঝতে পারলে কি? বলো একবার এখানটা বুঝতে পারলে কিনা? স্যার ইনফিনিটির জন্য বিএনটা 0 ধরছি, আর ইনফিনিটি ছিল, নাহলে হ্যাঁ। বিএন এবার তুমি আর নাহলে বিএন ইনফিনিটির কেসটা ধরে তুমি কি করলে? অ্যাকচুয়ালি তুমি এর যতগুলো এ আছে, an আছে, তাদের মান বার করলে, বুঝতে পারলে? ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন যে r টেন্ডস টু ইনফিনিটিতে তোমার ই এর মানটা e0 থাকছে, মানে ফিল্ডটা চেঞ্জ হচ্ছে না, ফিল্ডের মানটা কনস্ট্যান্ট থাকছে, সেটা ধরে তুমি কি বার করলে? যতগুলো an কোফিসিয়েন্ট আছে সেটা বার করলে, সবগুলো পেয়ে গেছো, দেখো তুমি an পেয়ে গেছো সবগুলো। তুমি কি পেয়েছো? a0 এর মানটা পেয়েছো c এর সমান, a0 এর মানটা c এর সমান পেয়েছো, a1 এর মানটা তুমি কত পেয়েছো? ইজ মাইনাস e0 পেয়েছো, আর বাকি যতগুলো a2 a3 তাদের মান কি পেয়েছো? a2 a3 ডট 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 তাদের মান তুমি পেয়েছো 0, বুঝতে পারলে? তুমি তাহলে r ইকুয়ালস টু ইনফিনিটি কেসটা ধরে তুমি কি করলে? তুমি কি করলে? r ইকুয়ালস টু ইনফিনিটি ধরে এর n এর সব মানগুলো বার করে নিয়েছো, বুঝতে পারলে?
বলো বুঝতে পারলে কিনা বলো। হুম 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 কারোর কনফিউশন থাকলে জিজ্ঞেস করো কিন্তু। তো প্রথম বাউন্ডারি কন্ডিশন আর ইকুয়ালস টু ইনফিনিটি ধরে আমি যতগুলো an আছে সবার মান বার করে নিয়েছি। এবার আমাকে এখন bn এর মানগুলো বার করতে হবে। bn এর মানগুলো বার করার জন্য আমি এখানে একটা কেস ধরছি যে r ইকুয়ালস টু a, phi ইকুয়ালস টু phi 0। phi 0 হচ্ছে কন্ডাক্টরটার পোটেনশিয়ালটা, কন্ডাক্টরটা রয়েছে তার গায়ের পোটেনশিয়াল হচ্ছে phi 0, এই কন্ডাক্টরের গায়ে পোটেনশিয়াল হচ্ছে phi 0 at r equals to a। ঠিক আছে, r equals to a মানে অবভিয়াসলি তোমার কন্ডাক্টরের সারফেসটা হয়ে যাচ্ছে। দেখো a হচ্ছে রেডিয়াস অফ দ্য কন্ডাক্টর, r equals to a মানে কন্ডাক্টরের সারফেসটা হচ্ছে, ঠিক কিনা? r equals to a হচ্ছে কন্ডাক্টরের সারফেসটা, r লেস দ্যান a মানে কন্ডাক্টরের ভেতরে, r গ্রেটার দ্যান a মানে কন্ডাক্টরের বাইরে। খেয়াল রাখবে এই ব্যাপারটা। তাহলে তুমি যদি phi 0 বসিয়ে দাও আর উপরের ইকুয়েশনটায় তুমি r equals to a বসিয়ে দাও, তুমি কি পাচ্ছ দেখো, c minus e0 a cos theta। দেখো r এর জায়গায় তুমি যতগুলো r ছিল সবার জায়গায় a বসাচ্ছ, প্লাস n summation over n equals to 0 to infinity bn a to the power minus n plus 1 pn cos theta। ঠিক আছে তো, এবার এই টার্মটাকে ভেঙে দাও, এই টার্মটাকে ভেঙে দাও, কি পাচ্ছ দেখো b0 a টু দি পাওয়ার মানে -1 দ্যাট ইজ b0 বাই a। তারপরের টার্মটা পাচ্ছ b1 বাই a স্কয়ার cos থিটা। তারপরেরটা অবভিয়াসলি তুমি পাবে b2 বাই a কিউব, তার সাথে কি থাকবে 3/2 cos স্কয়ার থিটা, 3/2 cos স্কয়ার থিটা মাইনাস হাফ প্লাস ডট ডট ডট। তাই তো, চলতে থাকবে এরকম। হুম আর এই দুটোকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছো, লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছো, এরকম এখানে ইকুয়াল টু রয়েছে। আবার তুমি যদি cos থিটা গুলোকে কম্পেয়ার করো, তুমি কি দেখো কি পাচ্ছ, b0 বাই a এটা সমান হচ্ছে, b0 বাই a এটা সমান হচ্ছে, ঠিক কিনা? হুম b0 বাই a phi 0 বাই c এর সমান হচ্ছে। আর cos থিটার মানগুলোকে কম্পেয়ার করলে আরেকটা তুমি কি পাচ্ছ, e0 এটা কার সমান পাচ্ছ তুমি দেখো, b1 b1 বাই বাই a স্কয়ার। স্কয়ার। বাকি টার্মগুলো আবার এক্সিস্ট করছে না, তার মানে b2 b3 b4 এই সবগুলো কি হয়ে যাবে, জিরো, ঠিক আগের কেসের মতো। বুঝতে পারলে? মানে bn is equals to 0 for n greater than equals to 2, রাইট? বুঝতে পারলে কিনা বলো। কারণ আর তো কারণ লেফট হ্যান্ড সাইডে তো আর এক cos স্কয়ার থিটা নেই। বলো কি বলছো, বলো বুঝতে স্যার পারলে? একটা কোয়েশ্চেন বলছিলাম যে হ্যালো, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলো বলো বলো। তো বলছিলাম যে আমরা তো এখানেও ধরছি যে n এক্সটেন্ডস ফ্রম 0 টু ইনফিনিটি, তো এখানে bn টা 0 হচ্ছে না কেন? bnটা bn 0 হচ্ছে না মানে বুঝলাম না। মানে আমরা তো আগের কিছু ধরেছিলাম r টেন্ডস ফ্রম হ্যাঁ তো ইনফিনিটি। না, এই তো আছে bn, দেখো n টেন্ডস টু 0 টু ইনফিনিটি। ও তুমি বলছো যে bnটা ওই আগের কেসের মতো কেন 0 হচ্ছে না, মানে ও বুঝতে পেরেছি, তুমি জিজ্ঞেস করছো যে কেন bn গুলো যেমন আগের কেসে 0 করলাম এখানে কেন 0 হচ্ছে না, তাই তো? হ্যাঁ হচ্ছে না কারণ আগের কেসটা তুমি খেয়াল করো, bnটা আমি 0 করিনি, কিন্তু ওখানে r টু দি পাওয়ার n মাইনাস 1টা 0 হয়ে গেছিল, r টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1টা 0 হয়ে গেছিল। খেয়াল করো, bn কিন্তু 0 করিনি আমরা, দেখবে। সেটা মানে কোএফিশিয়েন্ট গুলো ছিল কিন্তু r টাই পুরো 0 এর, তাই টার্মটাই ইনফিনিটি হয়ে গেছে। হ্যাঁ, একটু কথাটা আস্তে আসছে একটু। এবার আসছে? হ্যাঁ আসছে, বলো। স্যার মানে আমরা কোএফিশিয়েন্ট গুলো এক্সিস্ট করছিল, r টা ছিল না বলে তাই পুরো পার্টটা 0 হয়ে গেছে। অবভিয়াসলি আচ্ছা তাই জন্য তোমার এখানে এই পার্টটা 0 হয়ে গেছিল, এই দেখো এই পার্টটা 0 হয়েছে, এই পার্টটা 0 হয়েছে অ্যাজ r টেন্ডস টু ইনফিনিটি, তাই জন্য এই পার্টটা আউট হয়ে গেল। তোমার an টার্মটা পড়েছিল, সেখান থেকে তুমি a0 a1 এগুলো বার করেছো দুটোকে কম্পেয়ার করে। বুঝতে পারলে? ঠিক আছে। কিন্তু bn তো পড়েছিল, bn গুলোকে তো আমরা 0 করিনি।
এইখানে আমরা এই সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন বসিয়ে আমরা কি করলাম, বি এর মানগুলো বার করলাম, বিএন এর মানগুলো বার করলাম। সেখানেও আমরা কি পেলাম দেখো, b0, দেখো আমরা কি পাচ্ছি এখানে দেখে নাও, b0 বাই a আমরা এটা পেলাম 50 মাইনাস c পেলাম, তাই তো? হুম আর b1 বাই a স্কয়ার কে আমরা e0 a পেলাম, মানে b1 ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে e0 a কিউব, b1 টা আমরা পাচ্ছি e0 a কিউব। আর বাকি যতগুলো টার্মস আছে b3 b4 এরা সবাই 0, b2 b3 b4 এরা সবাই 0, ঠিক আছে। এরা সবাই 0। কারণ এই সাইডে দেখো, লেফট হ্যান্ড সাইডে কোনো cos স্কয়ার থিটা cos কিউব থিটার কোনো মান নেই, ঠিক আছে? হুম হুম, বোঝা গেল তো? হ্যাঁ বুঝছি। তো সেই পরিস্থিতিতে এই দেখো এই টার্মস গুলো সব 0 হয়ে গেছে। সু- এবার দেখো, তাহলে আমি যদি শুধু দুটো মান পড়ে রয়েছে b1 আর b0, তাহলে আমার ফাই এর মানটা দেখো আরো ছোট হয়ে গেল। এইটা কার মান খেয়াল করো, এটা a0 এর মান ছিল, সিটা ছিল a0 এর মান, মনে পড়েছে? এইটা ছিল হ্যাঁ হ্যাঁ, a1 কনস্ট্যান্ট। আর cos থিটা, সেটা হয়ে গেল এই পার্টটা। b0 বাই r b0 ইন্টু r টু দি পাওয়ার -1 আর b1 r টু দি পাওয়ার -2 cos থিটা। এইটা আমার এখন ফাইটা, মানে কারণ bn যতগুলো ছিল ফর n ইকুয়ালস টু 2 and more and great, n ইকুয়ালস টু 2 and more, সেই ভ্যালুগুলোর জন্য যতগুলো bn ছিল সব 0 হয়ে গেছে, n গুলো সেম কেসে 0 হয়ে গেছে। ফাই এর মানটা আমার দেখো এইটা পড়ে থাকছে। এটা বুঝতে পারলে তো? স্যার একটু উপরে তুলবেন আগের পেজ। এইটা নাকি আরো উপরে? না একটু একটু আগে উপরে এইটা একটু আগে, এখানে এখানে 50 মাইনাস 3, ওটা তো পাশে b0 বাই এর সাথে সমান হচ্ছে। কার সাথে? হ্যাঁ 50 50 মাইনাস, এই তো, হ্যাঁ। এই তো 50 মাইনাস c b0 বাই এর সাথে সমান হচ্ছে তো। এবার কিন্তু এখানে ওই যে b2 বাই a কিউব ওর সঙ্গে মাইনাস হাফ ইয়ে করলে ওখানেও তো কোনো ওটা cos এর যেহেতু সংখ্যা নিচে, আসছে দেখো না। এবার কেসটা হচ্ছে ওই জায়গাগুলোকে এরা বাদ দিয়ে দিয়েছে, কারণ a কিউবের মানটা খুবই ছোট হয়ে যাবে তো যত তোমার বাড়ছে। ও আচ্ছা, এখানে ওই কারণে ওই পার্টটাকে এখানে অনেক অ্যাজাম্পশন নিয়ে কাজ করা, তাই জন্য পরের টার্মস গুলোকে এরা বাদ দিয়ে দিয়েছে, না হলে ফাই এর হিসাব হতো তাই। 50 এর সাথে তোমার আরো একটা কনস্ট্যান্ট টার্ম, এই যে সি, অ্যাকচুয়ালি কেসটা হচ্ছে কি বলতো, এই যার যতগুলো এক্সট্রা কনস্ট্যান্ট টার্ম বেরোবে সেগুলো আমার এখানে ঢুকতে থাকবে, কিন্তু পরে তোমাদের একটা মজার জিনিস বেরোবে, b0টাও 0 হয়ে যাবে। পরে একটুখানি অঙ্ক করার পর দেখা যাবে b0টাও 0 হয়ে গেছে, তাই জন্য অত দূর আর ধরেনি, এই অবধি ধরে রেখেছে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে এইটা আমরা ফাই এর টার্ম পেলাম, বুঝতে পারলে তো? এবার এইখানটায় আমি কি করছি দেখো, এইভাবে গুছিয়ে নিয়ে এটা এইভাবে লেখা যেতে পারে, ফাই ইকুয়ালস টু ফাই জিরো, এখান ফাই জিরো b0 1 বাই r মাইনাস 1 বাই a প্লাস a কিউব বাই r স্কোয়ার মাইনাস r ইন্টু e0 cos থিটা, এটা আমার আলটিমেট ফাই এর মানটা বেরোলো। এবার আমি যে b0 পার্টটা আমার পড়ে রয়েছে গলার কাটা হয়ে, এটাকে আমাকে বার করতে হবে। এটাকে বার করার জন্য আমি এখানে কি করব দেখো, আমাকে স্ফিয়ারটাকে বলেছিল আনচার্জ, মানে তার মধ্যে টোটাল চার্জ 0, স্ফিয়ারটার মধ্যে কোনো চার্জ নেই, ঠিক আছে? এবার সারফেস চার্জ ডেনসিটির ফর্মুলা কত? সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে আমার, খেয়াল করে দেখো, এপসাইলন 0 ই, তাই তো? আর ইটা কত? মাইনাস ডি ফাই ডি আর, হ্যাঁ at r equals to a। তো এই দেখো সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইকুয়ালস টু মাইনাস এপসাইলন 0 ডি ফাই ডি আর at r equals to a, ঠিক আছে? আমরা এটা বসালাম, বসিয়ে আমরা দেখো উপরে ফাই এর মানটা পেয়েছি, উপরে যে ফাই এর মানটা পেয়েছি এই যে এইটাকে আমি ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু আর, এইটাকে ডেরিভেটিভ করলে আমি এই টার্মটা পাচ্ছি, দেখে নাও, মাইনাস অফ, কারণ আচ্ছা দেখো ডেল মাইনাস ডেল ফাই ডেল আরটা করছি, মাইনাস অফ মাইনাস b0 বাই r স্কোয়ার মাইনাস 2 e0 a কিউব cos থিটা বাই r কিউব মাইনাস e0 cos থিটা, ঠিক আছে তো?
এবার করলাম কি, আর এর জায়গায় এ বসিয়ে দিলাম, তাহলে দেখো কি থাকছে, বি জিরো বাই এ স্কোয়ার প্লাস 2E0 cos থিটা, কারণ এই আর কিউব আর এ কিউব কেটে গেল, আর ইকুয়ালস টু এ হয়ে গেলে, কারণ আর ইকুয়ালস টু এ হয়ে যাবে তো, তাহলে এ কিউব কেটে যাচ্ছে, বুঝতে পারলে তো, প্লাস E0 cos থিটা ক্যালকুলেট স্যার করলে। একটু উপরে তুলবেন, হ্যাঁ বলো বলো। একটু উপরে তুলে, হ্যাঁ ঠিক আছে। এখানেই দেখান হয়েছে। তাহলে আমার মাইনাস ডেল ফাই ডেল আরটা এটা বেরিয়েছে, বি জিরো বাই এ স্কোয়ার প্লাস 3E0 cos থিটা, ঠিক আছে। হুম। তাহলে সিগমাটা কি হয়ে গেল, এপসাইলন 0 ইন্টু বি জিরো বাই এ স্কোয়ার প্লাস 3E0 cos থিটা, ঠিক আছে। হ্যাঁ এবার দেখো এখানটায় সিগমা ইজ এ ফাংশন অফ থিটা, সিগমা কিন্তু থিটার ফাংশন, কনস্ট্যান্ট নয়। যদি সিগমা কনস্ট্যান্ট হতো, যদি কনস্ট্যান্ট হতো, তাহলে তুমি টোটাল চার্জ ইকুয়ালস টু 4 পাই এ স্কোয়ার সিগমা বসিয়ে পেয়ে যেতে, পেতে কি পেতে না, যদি সিগমা কনস্ট্যান্ট হতো, তাহলে এটা দিয়েই তুমি কিউটা পেয়ে যেতে। কিন্তু সিগমা ইজ এ ফাংশন অফ থিটা, তাহলে তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, এমনি ইন্টিগ্রেশন সিগমা ডিএস করতে হবে, না হলে পাবে না, ঠিক আছে। বুঝতে পারলে তো এই জায়গাটা, এটা ইন্টিগ্রেশন। হুম চার্জ যদি টোটাল চার্জ বার করতে হয়, সেখানে যদি সিগমা কনস্ট্যান্ট থাকতো, তাহলে তুমি জাস্ট চার্জের সাথে তুমি সারফেস এরিয়াটা গুণ করলেই পেয়ে যেতে। স্ফিয়ারের সারফেস এরিয়া হচ্ছে 4 পাই এ স্কোয়ার, এ হচ্ছে স্ফিয়ারের রেডিয়াসটা, কিন্তু যেহেতু এখানে সিগমা ফাংশন অফ থিটা বেরোচ্ছে, তাহলে আমাকে এটা ইন্টিগ্রেশন করতে হবে, থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তো এই যে স্ফিয়ারটা রয়েছে এখানে দেখো, স্ফিয়ারের মধ্যে তুমি একটা রিং ধরে নিচ্ছ, এই অঙ্ক এটা তোমরা গ্র্যাভিটেশন করার সময়, মোমেন্ট অফ ইনার্সিয়া করার সময় এটা অঙ্ক করেছিলে, মনে পড়ছে। এরকম একটা স্ফিয়ারের মধ্যে তুমি এরকম একটা রিং এঁকে নিচ্ছ, রিং বানিয়ে তারপর রিং এর এ সাইন থিটা এ আর ডি থিটা অবভিয়াসলি। এই রিংটাকে তুমি যদি কেটে বাদ দাও, তাহলে এই রিং এর সারফেস এরিয়া কত হবে, রিংটার বেধ তুমি ধরছো ডি আর এ ডি থিটা, রিংটার বেধ তুমি ধরছো হচ্ছে এ ডি থিটা, মানে হচ্ছে থিকনেসটা। এই ধরো রিং, এইটা এইটা হচ্ছে ডি থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, আর রেডিয়াস ভেক্টরটা হচ্ছে এ, তাহলে এই অংশটা কত, এই অংশটা আমার এ ডি থিটা হচ্ছে, মনে পড়ছে এগুলো। হুম আর এই অংশটা আমার কি হবে, এ সাইন থিটা, রেডিয়াস অফ দ্য রিং। এই অংশটা যেটা আছে, এই অংশটা হচ্ছে আমার এ সাইন থিটা। তাহলে আমার এই এরিয়াটা কত, এই এরিয়াটা যেটা আছে এ সাইন থিটা এ ডি থিটা। এ সাইন থিটা এ ডি, আচ্ছা না না না, দাঁড়াও এক সেকেন্ড, এইটা তো না আমার রিংটার, আচ্ছা রিংটার পেরিমিটার কত হবে, পেরিমিটার মানে পরিধিটা, 2 পাই, রিং এর রেডিয়াস 2 পাই ইন্টু রেডিয়াস, রিং এর রেডিয়াস কত খেয়াল করো, এ সাইন থিটা, তার মানে 2 পাই এ সাইন থিটা, এটা হচ্ছে আমার ডায়ামিটার, রিং এর পেরিমিটারটা, আর তার সাথে আমার কি গুণ হবে, এই থিকনেসটা, দ্যাট ইজ এ ডি থিটা, তাই তো। তাহলে আমার রিং এর এরিয়া, পুরো রিংটার এরিয়া কত, 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ডি থিটা, মনে পড়ছে এগুলো, আচ্ছা এরিয়া অফ দ্য রিং, এটা হচ্ছে আমার এরিয়া অফ দ্য রিং, এটা হচ্ছে এরিয়া, এই যে এখানটায় লিখেও রেখেছি, এই পার্টটা আলাদা কিন্তু, হ্যাঁ, এই যে সারফেস এরিয়া অফ দ্য রিং, সেটা বের হচ্ছে আমার 2 পাই এ স্কোয়ার সাইন থিটা ডি থিটা, যেটা হচ্ছে সারফেস এরিয়া অফ দ্য রিং। আচ্ছা ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় করতে হবে, থিটা 0 থেকে পাই, তাহলেই তোমার দেখো পুরো রিংটা কভার হয়ে, পুরো স্ফিয়ারটা কভার হয়ে যাচ্ছে, 0 থেকে পাই, তাই তো। হ্যাঁ, কিন্তু স্যার বলছিলাম যে কোয়েশ্চেনে তো বলেছে আমাদেরকে শুধু সিগমাটা বের করতে, না সিগমা আমরা এখন তুমি দেখো কেসটা কি বলতো, তোমাকে আগে বি0টা বার করতে হবে, তারপর তুমি সিগমা বার করতে পারবে, কারণ খেয়াল করো সিগমাতে বি0 পড়ে রয়েছে,
এই b0 তো একটা গলার কাঁটা হয়ে রয়েছে, একে তোমাকে তাড়াতে হবে, কনস্ট্যান্ট টার্মটাকে তাড়াতে হবে। সবাইকে তাড়িয়ে দিয়েছি, এ গুলোকে তাড়িয়ে দিয়েছি, শুধু বি পড়ে রয়েছে, b0টাই পড়ে রয়েছে, আর কেউ নেই। কিন্তু খেয়াল করে দেখো ফাই এর মেন ইকুয়েশনটা দেখো, ফাই এর ইকুয়েশনে কেউ কোনো কনস্ট্যান্ট টার্ম আছে? e0টা বাদ দিয়ে, e0টা দেওয়া আছে, তাই জন্য e0টা রাখতে হবে। বাকি আর এই ফাই 0টা হচ্ছে আমার স্ফিয়ারের রেডিয়াস, স্ফিয়ারের পোটেনশিয়ালটা। এই দুটো বাদ দিয়ে আর কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না, শুধু b0টা রয়েছে। এটাকে তাড়াতে পারলেই আমার ফাই এর জেনারেল সলিউশনটা চলে আসবে। বুঝতে পারলে? তাহলে এবার ইন্টিগ্রেশন করো, 2π a স্কয়ারটা বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন 0 টু পাই সিগমা, যেহেতু সিগমা সাইন থিটা ডি থিটা। সিগমার জায়গায় তুমি কি করছো, এই ফর্মুলাটা বসিয়ে দিচ্ছ, এপসাইলন 0 b0 বাই a স্কয়ার প্লাস 3e0 cos থিটা। তাহলে তোমার এই টার্মটা থাকছে b0 a স্কয়ার, b0 বাই a স্কয়ার sin থিটা প্লাস 3e0 sin থিটা cos থিটা। আচ্ছা, এইটার একটা ভুল হয়েছে, মাইনাস, একটা সামনে মাইনাস চলে আসবে, হ্যাঁ একটু কারেকশন করে নিও। মাইনাস b0 বাই a স্কয়ার cos থিটা হবে ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন 0 থেকে পাই হচ্ছে, তো 0 থেকে পাই কত দেবে ইন্টিগ্রেশন? -2 দেবে, দেবে কি দেবে না বলো? তো -2 আর সামনে মাইনাস হয়ে আমার +2 হয়ে যাবে, +2 b0 বাই a স্কয়ার, তাই তো? আচ্ছা আচ্ছা, এইখানটায় তুমি কি করছো দেখো, এখানে sin থিটা cos থিটা আছে, তাহলে তুমি 1/2 নিয়ে আসো। আচ্ছা, এখানে একটু ভুল করে ফেলেছি, 1/2 আনলে কি হয়ে যাবে, 2 sin থিটা cos থিটা, মানে sin 2 থিটা হয়ে যাবে, sin 2 থিটা। এইখানটায় তুমি যদি /2 নিয়ে আসো, তাহলে একটু খেয়াল করে দেখো, তুমি এখানে 3/2 যদি নিয়ে আসো, তাহলে আমার তোমার উপরে একটা 2 চলে আসছে, তাহলে এই পার্টটা আমার হয়ে যাচ্ছে sin 2 থিটা। sin 2 থিটার ইন্টিগ্রেশন করে তুমি কি পাচ্ছ, cos, এখানে আমি ভুল করে 2টা গুণ করে ফেলেছি, 2টা নিচে হবে, cos 2 থিটা বাই 2 হবে, তাহলে -3/2 e0 cos 2 থিটা বাই 2 হবে। এটাও ইন্টিগ্রেশন লিমিট 0 টু 2 পাই, 0 টু পাই। এবার এখানে মজার ব্যাপার হচ্ছে, যখন তুমি থিটার জায়গায় পাই বসাবে, তখন তোমার cos 2 থিটার মান 1 দেবে, আবার 0 বসালেও cos থিটার মান 1 দেবে, মানে এই টার্মটা তোমার কি হয়ে গেল, 0 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এই টার্মটা 0 হয়ে গেল, এই টার্মটা আমার 0 হয়ে গেল, এই পুরো টার্মটা শুধু পড়ে থাকলো সামনের টার্মটা 2b0 বাই a স্কয়ার। এই a স্কয়ার আর এই a স্কয়ার কেটে যাবে, তোমার পরে কি থাকছে দেখো, 4, তোমার এটা তুমি পারলে, এটা কি পেলে, টোটাল চার্জটা পেলে, q ইকুয়ালস টু 4π এপসাইলন 0 v0। এবার দেখো বলে দিয়েছে আনচার্জ, স্ফিয়ারের মধ্যে কোনো চার্জ নেই, মানে q ইকুয়ালস টু 0, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি v0 ইকুয়ালস টু 0। তাহলে আমার লাস্ট গলার কাঁটাটাও বেরিয়ে গেল। b0টা নিয়ে পড়েছিল, ওকেই আমার একটু অসুবিধা হচ্ছিল, b0টা আমি প্রমাণ করে দিলাম যে b0 0 হচ্ছে, কারণ কি, যে আমার বলা আছে যে চার্জ, যে স্ফিয়ারটা রয়েছে সেটা আনচার্জড। বুঝতে পারলে তো? তাহলে এবার ফাই এর মানে b0টাও 0 বসিয়ে দাও, তাহলে এইটা ফাই হয়ে গেল। বলো কি বলছো? তো তার মানে সিগমার ভ্যালুটা যখন লিখবো তখন শুধু এই 3e0 cos থিটা একদম ইনটু একদম একদম, এই দেখো সিগমার ভ্যালু এটা বের হচ্ছে, b0টাকে 0 বসিয়ে দাও, 3 এপসাইলন 0 e0 cos থিটা, এটাই হচ্ছে তোমার সিগমা। বুঝতে পারলে? আর এটা হচ্ছে জেনারেল ফাই, ফাই ইকুয়ালস টু ফাই 0 মাইনাস e0 r cos থিটা প্লাস e0 a কিউব বাই r স্কয়ার cos থিটা। এটা হচ্ছে আউটসাইড দ্য স্ফিয়ার, r গ্রেটার দ্যান a। বোঝা গেল? আর তোমাকে যদি ইলেকট্রিক ফিল্ডটাও বার করতে দেয়, তাহলে ফর্মুলা হচ্ছে er এর ফর্মুলা হচ্ছে মাইনাস ডেল ফাই ডেল আর, আর ই থিটার ফর্মুলা হচ্ছে মাইনাস 1/r ডেল ফাই ডেল থিটা। তাহলে এই দুটো ইকুয়েশন জাস্ট নরমাল ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন করলে বেরিয়ে যাবে, এই ফাই এর মানটাকে নরমাল ডিফারেন্সিয়েশন করবে, বেরিয়ে যাবে। বুঝতে পারলে? স্যার একটু উপরে করে তুলবেন, লাইনটা একটু লিখুন। বুঝতে পারলে কিনা বলো? এইটা কিন্তু একটা বড় প্রবলেম, যদি আসে তাহলে একদম 6 নম্বর বা 10 নম্বরে আরামসে উঠে যাবে। এবার কেসটা কি বলতো, এখানে প্রচুর অ্যাজাম্পশন নেওয়া হয়েছে, তো এটাকে মোটামুটি থিওরির মতো মনে রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটারই আমি আরেকটা ভার্সন দেখাবো, কিন্তু তার আগে আমি আরো কিছু সহজ অঙ্ক করিয়ে দিই, একটু ব্রেনটা একটু হালকা করার জন্য। ঠিক আছে?
এইগুলো সব ইজি অঙ্ক, এইগুলো সব 2-3 নম্বরের অঙ্ক, তোমাদের এইগুলো আসার চান্স বেশি। ওই বড় অঙ্কগুলো একদম 6 নম্বর আর 10 নম্বর, তো ওইগুলো আসার চান্সের থেকে এইগুলো আসার চান্স বেশি, 2 থেকে 3 নম্বরের অঙ্ক, আর এগুলো ইজিলি করতে পারবে। দেখো চলো দেখা যাক। বলছে সলভিং ল্যাপলাস ইকুয়েশন, আর এইগুলো বেশি তোমাদের শিখতে হবে। তার কারণ কি, দেখো এই 6 নম্বরের অঙ্কগুলো কিন্তু যদি অনলাইন এক্সাম হয় তোমরা একদম বইতে পেয়ে যাচ্ছ, কিন্তু এইগুলো একটুখানি কনসেপ্ট লাগিয়ে করতে হবে। এইগুলো হচ্ছে নর্মাল প্রবলেমস, ঠিক আছে? দেখো কি বলছে, ডিটারমাইন বাই সলভিং ল্যাপলাস ইকুয়েশন দ্য পোটেনশিয়াল, মানে ফাই বার করতে বলেছে, অ্যান্ড ফিল্ড মানে ইও বার করতে বলেছে, ফাই আর ই দুটোই বার করতে বলেছে। কোথায়? অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম অ্যান ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেন হ্যাভিং চার্জ ডেন্সিটি সিগমা, মানে একটা প্লেন রয়েছে, সেই ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেন, তার চার্জ ডেন্সিটি হচ্ছে সিগমা, তার থেকে এক্স ডিস্টেন্স দূরে তোমার কোনো একটা বিন্দুতে তোমার কি বার করতে হবে, ফাই আর ই বার করতে হবে, ঠিক আছে? তো যেহেতু এটা এক্স অ্যাক্সিস, দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমার ওয়ান ডাইমেনশনে ল্যাপলাস ইকুয়েশন হবে। আর কোন কোঅর্ডিনেটে হবে? কার্টেসিয়ান কোঅর্ডিনেটে। কার্টেসিয়ান কোঅর্ডিনেট ওয়ান ডাইমেনশন, তার মানে ল্যাপলাস ইকুয়েশন কি হয়ে যাবে দেখে নাও। ও আরেকটা কথা বলে দিয়েছে, given that potential at distance x equals to 0 equals to phi 0, এটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। potential at x equals to 0 is phi 0 at boundary condition। তো ল্যাপলাস ইকুয়েশন ওয়ান ডাইমেনশন কার্টেসিয়ান কোঅর্ডিনেটে কি হয়? ল্যাপলাসিয়ান phi equals to 0, that is d2 phi dx2 equals to 0, ঠিক আছে? তাহলে phi চোখ বন্ধ করে কি বেরোবে? ax plus b। প্রথমবার ডেরিভেটিভ করো, d phi dx তোমার a বেরোবে, ইন্টিগ্রেট করো, সরি, d phi dx a বেরোবে। দ্বিতীয়বার ইন্টিগ্রেট করো, সরি, ax plus b বেরোবে, তাই তো? ডিটা হবে না, বুঝতে পারলে তো? এবার বাউন্ডারি কন্ডিশন x equals to x0 তে phi equals to phi 0, এইখানটায় বসিয়ে দাও, x0 বসাও, phi 0 বসাও। এখান থেকে আমি কি পাবো বলো তো? b পেয়ে যাব, b equals to phi 0 minus ax0, বুঝতে পারলে? এই b এর মানটা আবার তুমি এই phi এর জায়গায় বসিয়ে দাও, এই যে b এর মানটা পেলে সেটাকে তুমি এখানটায় বসিয়ে দাও। তুমি phi এর মানটা কি পাচ্ছ দেখো, এইটা হচ্ছে phi equals to ax plus phi 0 minus ax0, একটুখানি ভালো করে লিখলে phi 0 plus ax minus x0, বুঝতে পারলে? এবার সেকেন্ড কন্ডিশন কি দিয়ে দিয়েছে? সারফেস চার্জ ডেনসিটি সিগমা দেওয়া আছে। সিগমা তুমি যদি জানো তাহলে তুমি এইটা পাবে, সিগমা ইকুয়ালস টু এপসাইলন 0 ই, তার মানে মাইনাস এপসাইলন 0 ডি ফাই ডিএক্স, যেহেতু এখানে এক্স অ্যাক্সিস বরাবর নেওয়া হয়েছে, তাই তো? তাহলে তুমি ডি ফাই ডিএক্স কি বেরোচ্ছে দেখো, ডি ফাই ডিএক্সটা তোমার কি বেরোচ্ছে? ডি ফাই ডিএক্স তোমার বেরোচ্ছে মাইনাস সিগমা বাই এপসাইলন 0, ডি ফাই ডিএক্স বেরোচ্ছে তোমার মাইনাস সিগমা বাই এপসাইলন 0। তাহলে এখান থেকে তুমি আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ডি ফাই ডিএক্স তোমার এ ছিল, ডি ফাই ডিএক্স তোমার এ ছিল, তাই তো? তুমি যদি এটাকে সলভ করো, প্রথমবার ইন্টিগ্রেট করেছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তুমি এ পেয়েছিলে তো। বা তুমি এইটাকে তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করো, ডি ফাই ডিএক্স তোমার এই বেরোবে। তাহলে এই দুটোকে কম্পেয়ার করে এর ভ্যালু কি বেরোচ্ছে? এই দুটোকে কম্পেয়ার করে তোমার এর ভ্যালু কি বেরোচ্ছে? মাইনাস সিগমা বাই এপসাইলন 0 বেরোচ্ছে কি বেরোচ্ছে না? বুঝতে পারলে? এইটাকে আর এইটাকে কম্পেয়ার করো, এর ভ্যালু তোমার বেরোলো মাইনাস সিগমা বাই এপসাইলন 0। তাহলে এবার ফাই এর এই মানে এর মান বসিয়ে দাও, এই যে ফাই ইকুয়ালস টু কত বেরোলো দেখে নাও, সিগমা বাই এপসাইলন 0 x0 মাইনাস x প্লাস ফাই 0। আর ইলেকট্রিক ফিল্ডটা তো তোমরা এইখান থেকেও বার করতে পারো, আরেকবার তুমি ফর্মুলায় ফেলে দাও, বা তুমি এইখানে পেয়েও গেছো ইলেকট্রিক ফিল্ড এটা, তোমরা এটাও বসিয়ে দিতে পারো। আর না হলে যদি ইচ্ছা করে তুমি আরেকবার মাইনাস ডেল ফাই, সরি একটা এপসাইলন 0 থাকবে,
ডেল ফাই ডেল এক্স এপসাইলন এক্স ক্যাপ এপসাইলন 0। না সরি, এপসাইলন 0 তো থাকবে না, এটাই থাকবে। এইটা তুমি আরেকবার বসাও, মাইনাস ডেল ফাই ডেল এক্স এক্স ক্যাপ বসাও, তুমি ই এর মানটা পেয়ে যাবে। বুঝতে পারলে এই অঙ্কগুলো? এইগুলো কিন্তু 2 থেকে 3 নম্বরের অঙ্ক আসে, এইগুলো আসার চান্স বেশি। তাহলে দেখ হলো কি না? হ্যাঁ, হয়ে যাবে। বুঝতে পারলে তো? এখানে কোনো কনফিউশন আছে? না, এটা ইয়েই ছিল, ভালোই ছিল। হ্যাঁ, এবার দেখো এই অঙ্কটা তোমাদের আগের দিন যে পরীক্ষাটা নিয়েছিলাম তো ভুল করে দিয়ে ফেলেছিলাম, এটা অ্যাকচুয়ালি বাউন্ডারি ভ্যালুর প্রবলেমের অঙ্ক ছিল। তো যাই হোক, এটা তোমাদের দেখিয়ে দিই এই অঙ্কটা। দেখো, এই অঙ্কটা এক্স যখন এক্স জিরো, স্পেস বিটুইন এক্স জিরো আর এক্স ডি, তুমি ধরো একটা এতটা স্পেস রয়েছে এক্স এক্স অ্যাক্সিস বরাবর। আচ্ছা, এক্স অ্যাক্সিস বরাবর মানেই কিন্তু বোঝা যাচ্ছে কি এটা ওয়ান ডাইমেনশন কার্টেসিয়ান কোঅর্ডিনেট। তার মানেই তোমার এই ফর্মুলাটা চলে আসছে, চোখ বন্ধ করে চলে আসবে d2 dx2 = 0, তাই তো? তাহলে এবার দেখো, এই x = 0 থেকে d, এই রেঞ্জের মধ্যে আমার চার্জ ডেনসিটি রয়েছে রো, চার্জ ডেনসিটি রয়েছে রো, ভলিউম চার্জ ডেনসিটি। ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নাই, হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড 0 এই পয়েন্টে, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0 at x = d তে। তোমাকে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ফাই বার করতে বলেছে। তো কি করে বার করতে পারবে? তুমি এইখানে পোটেনশিয়াল বার করো আর এই পয়েন্টে পোটেনশিয়াল বার করো। ধরো এটার নাম দিলাম ফাই 0 আর এটার নাম দিলাম ফাই ডি। এই দুটো পয়েন্টে তুমি পোটেনশিয়াল বার করো, দুটোকে মাইনাস করে দাও। বুঝতে পারলে? চলো দেখো কিভাবে করব। আচ্ছা, যেহেতু আচ্ছা এখানে একটা কেস আছে, যেহেতু এখানটায় চার্জ ডেনসিটি বলে দিয়েছে, এখানে ল্যাপ্লাস ইকুয়েশন হবে না, এখানটায় আমাকে কি বসাতে হবে? পয়সনস ইকুয়েশন বসাতে হবে। পয়সন ইকুয়েশন কি ছিল? ল্যাপ্লাসিয়ান ফাই ইকুয়ালস টু মাইনাস রো বাই এপসাইলন 0, মনে পড়ছে পয়সন ইকুয়েশন? তাহলে ডি ফাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস রো বাই এপসাইলন 0। এখানে আমাকে পয়সনস ইকুয়েশন বসাতে হবে। ল্যাপ্লাসিয়ান ফাই ইকুয়ালস টু মাইনাস রো বাই এপসাইলন 0, যেটা হচ্ছে আমার পয়সনস ইকুয়েশন। তাহলে খেয়াল রাখবে, যদি কোনো চার্জ না থাকে তাহলে ল্যাপ্লাস ইকুয়েশন, চার্জ থাকলে পয়সনস ইকুয়েশন। চার্জ কোথায়? যে পয়েন্টে তুমি পোটেনশিয়াল মাপছো সেই পয়েন্টে, খেয়াল রাখবে। এইটা নয়, ধরো এই পয়েন্টে চার্জ আছে, তোমাকে এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে বলেছে, এইখানে কোনো চার্জ নেই, তখন কিন্তু ল্যাপ্লাস ইকুয়েশন ফেলতে হবে, খেয়াল রাখবে। কিন্তু তোমার যদি এই পয়েন্টে তোমার চার্জ থাকে, তাহলে তোমাকে পয়সন ইকুয়েশন বসাতে হবে। বুঝতে পারলে তো? যে পয়েন্টে পোটেনশিয়াল বার করছো সেই পয়েন্টে কোনো চার্জ আছে কিনা তোমায় দেখতে হবে, সেই পয়েন্টে চার্জ থাকলে পয়সন ইকুয়েশন বসবে, আর সেই পয়েন্টে চার্জ না থাকলে তোমার ল্যাপ্লাস ইকুয়েশন। কিন্তু তা বলে এই নয় যে তুমি এই পয়েন্টে আমার একটা চার্জ আছে আর তোমাকে এই পয়েন্টে তোমাকে বলেছে পোটেনশিয়াল পি এট পয়েন্ট পি তে পোটেনশিয়াল বার করো, তুমি দেখছো যে যেহেতু এখানে চার্জ আছে, তাহলে তুমি এখানে কিন্তু ল্যাপ্লাস ইকুয়েশন মানে পয়সনস ইকুয়েশন বসাতে পারবে না। এই পয়েন্টে যেহেতু কোনো চার্জ নেই, তোমাকে এখানে ল্যাপ্লাস ইকুয়েশনই বসাতে হবে। বুঝতে পারলে তো? আচ্ছা, তাহলে এবার কি করব? প্লেন ডেরিভেটিভ, প্লেন ইন্টিগ্রেশন, সরি, প্রথমবার ইন্টিগ্রেট করো, d phi dx equals to minus rho by epsilon 0 x plus c। এবার ফার্স্ট বাউন্ডারি কন্ডিশনটা বসাও। ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন কি বলেছে? e equals to 0 at x equals to d, e equals to 0 at x equals to d। এবার ইটা কি? খেয়াল করে দেখো, ইটা হচ্ছে আমার মাইনাস d phi dx, মাইনাস d phi dx। তার মানে তুমি x এর জায়গায় যদি d বসাও, তাহলে তোমার এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। x এর জায়গায় তুমি যদি d বসাও, তাহলে আমার সামনের পার্টটা 0 হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে তোমার রো বাই এপসাইলন 0 মাইনাস রো বাই এপসাইলন 0 d প্লাস c ইকুয়ালস টু 0 হলো কি হলো না? তাহলে c এর ভ্যালু কত বেরোলো? দেখো কনস্ট্যান্ট টার্ম c টাকে বার করতে হবে। c এর ভ্যালু বেরোলো রো বাই এপসাইলন 0 d, ঠিক? হ্যাঁ।
তাহলে ফাইটা কি এবার তাহলে দেখো ডি ফাই ডিএক্সটা তাহলে আমার কি হয়ে যাবে, তাহলে ডি ফাই ডিএক্সটা দেখো সি এর মানটা তুমি পেয়ে গেছো রো বাই এপসাইলন 0 ডি, তাহলে ডি ফাই ডিএক্সটা আমার হয়ে যাবে, এখানে অনেক কাটাকুটি হয়ে গেছে একবার করে দিই, ডি ফাই ডিএক্স সেটা তোমার হয়ে যাচ্ছে রো বাই এপসাইলন 0 এক্স ছিল, রো বাই এপসাইলন 0 সরি মাইনাস ছিল সামনে, মাইনাস রো বাই এপসাইলন 0 এক্স প্লাস সি এর জায়গায় তুমি কি লিখতে পারো প্লাস রো বাই এপসাইলন 0 ডি। বুঝতে পারলে? সি এর মানটা বসিয়ে দিয়েছো, বাউন্ডারি কন্ডিশন বসিয়ে তুমি সিটা কত পেলে, রো বাই এপসাইলন 0 ডি পেলে, কারণ বাউন্ডারি কন্ডিশন বলা রয়েছে যে x ইকুয়ালস টু ডি ইলেকট্রিক ফিল্ড 0 আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ডি ফাই ডিএক্স, তার মানে সামনের টার্মটা 0। বোঝা গেল তো? এইভাবে তোমাদেরকে কনস্ট্যান্ট টার্মস গুলো বার করতে হবে। তো ডি ফাই ডিএক্স টা তোমার এটা বের হচ্ছে মাইনাস রো বাই এপসাইলন 0 এক্স প্লাস রো বাই এপসাইলন 0 ডি। এই যে এবার আরেকবার ইন্টিগ্রেট করো, ফাই কত বের হচ্ছে দেখো, মাইনাস রো বাই 2 এপসাইলন 0 এক্স স্কয়ার প্লাস রো ডি বাই এপসাইলন 0 এক্স প্লাস আরেকটা কনস্ট্যান্ট টার্ম আসবে c2। এবার এই c2 টাকে বার করতে হবে, c2 টাকে বার করার জন্য আমাকে কি করতে হবে, সেকেন্ড কন্ডিশন, সেটা হচ্ছে কি at x equals to 0 তে আমার পোটেনশিয়াল 0, এটা মোস্ট প্রবাবলি বলা আছে, দেখে নিই একবার কোশ্চেনে। হ্যাঁ, if phi at x equals to 0 is 0, at x equals to 0 তে পোটেনশিয়াল আমার 0, কোশ্চেনে বলা আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন। তো এই যে ইন্টিগ্রেট করলাম, phi এর মানটা 0 বসালাম, at x equals to 0 মানে এই পার্টটাও 0 হয়ে গেল, এই পার্টটাও 0 হয়ে গেল, তাহলে c2 এর মান কি বের হচ্ছে, 0 বের হচ্ছে, তাহলে c2 এর মান 0 বেরিয়ে গেল। তাহলে phi d এর মান কত বেরোলো, phi d এর মান দেখো এটা বের হচ্ছে, phi d হচ্ছে x equals to d তে, phi d হচ্ছে at x equals to d, তো এইটা তোমার phi এর মান ছিল, খেয়াল করে দেখো এইটা তোমার phi এর মান ছিল, তোমার c2 টা 0 বেরিয়ে গেছে, তাহলে এটাকে বাদ দিয়ে দাও, c2 টাকে বাদ দিয়ে দাও, তোমার এই পার্টটা পড়ে রয়েছে, এটা হচ্ছে phi এর মান, তা phi d এর মান কত হবে, তুমি এখানে d বসাও আবার এখানেও d বসাও। বুঝতে পারলে? তুমি phi বার করছো at x equals to d তে, x এর জায়গায় d x এর জায়গায় d বসিয়ে দিয়েছো, তাহলে তুমি দেখো কি পাচ্ছ, রো বাই 2 এপসাইলন 0 ডি স্কয়ার প্লাস রো বাই এপসাইলন 0 ডি স্কয়ার, মানে এটাকে ক্যালকুলেট করলে তোমার কি বেরোবে, রো বাই 2 এপসাইলন 0 ডি স্কয়ার, তাই তো? হ্যাঁ, এটাই তোমার phi d এর মান বেরিয়েছে। phi 0 এর মানটা কত, phi 0 হচ্ছে x equal to 0 এর মানটা, সেটা তো 0, তাহলে phi d মানে x equal to d আর x equal to 0 এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ওই 5D এর ভ্যালুটাই বুঝবো। বুঝতে পারলে? তো এইরকম অঙ্কগুলো 2-3 নম্বরের অঙ্ক দেয়, 2 থেকে 3 নম্বর। এর আগের বারও মনে হয় 3 নম্বর ছিল না 2 নম্বর ছিল অঙ্কটা, 2 ছিল 3 নম্বর। যাই হোক, তো এরকম অঙ্ক আছে, এটা ভুল করে দিয়ে ফেলেছিলাম, এটা অ্যাকচুয়ালি পরে দেখলাম যে এটার অঙ্ক, মানে বাউন্ডারি ভ্যালু প্রবলেমের অঙ্ক। তো যাই হোক, বুঝতে পারলে তো? অবশ্য বি ঘোষে মনে হয় এটা তোমার ফার্স্ট চ্যাপ্টারেই আছে, এটা বাউন্ডারি ভ্যালু প্রবলেমে নেই মনে হয়, বি ঘোষে এটা যদি তোমরা বইটা দেখো এটা মনে হয় ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে পড়ছে। যাই হোক, চল আরেকটা এরকম অঙ্ক দেখা যাক। একটা ইনফাইনাইটলি লং কন্ডাক্টিং সিলিন্ডার চলে এসেছে, ইনফাইনাইটলি লং তার মানে তোমার সিলিন্ড্রিক্যাল সিমেট্রি রয়েছে, তাহলে আর তার রেডিয়াস বলে দিয়েছে 1 সেন্টিমিটার, চার্জ ডেনসিটি, আচ্ছা এইখানে একটা কেস আছে, লিনিয়ার চার্জ ডেনসিটি বলেছে। লিনিয়ার চার্জ ডেনসিটি কাকে বলে বলো তো, চার্জ পার ইউনিট লেন্থ, ল্যামডাকে লিনিয়ার চার্জ ডেনসিটি বলে, কিউ বাই এল, এটাকে লিনিয়ার চার্জ ডেনসিটি বলে, আর সিগমাটাকে কি বলে, সারফেস চার্জ ডেনসিটি, কিউ বাই এ, খেয়াল রাখবে। তো এখানে একটা গন্ডগোল হয়ে গেছে, এটা লিনিয়ার চার্জ ডেনসিটি বলে দিয়েছে, খেয়াল রাখতে হবে, মানে ল্যামডা বলা আছে, সিগমা বলা নেই, কিন্তু চার্জ ডেনসিটি বলে দিয়েছে 1 ন্যানো কুলম্ব পার মিটার। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাট পয়েন্টস
যার দুটো পয়েন্ট, একটা হচ্ছে 1 মিটার আর 2 মিটার, মানে এই সিলিন্ডার থেকে 1 মিটার দূরত্ব, এই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স বার করো φ1 সে, আর এইখান থেকে 2 মিটার দূরত্বে তুমি বার করো φ2, এই দুটোকে মাইনাস করো। বুঝতে পারলে? এই সিলিন্ডারের অ্যাক্সিস থেকে তোমাকে 1 মিটার দূরত্ব আর 2 মিটার দূরত্বতে যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে তাদের ডিফারেন্সটা বার করতে হবে। বুঝতে পারলে কিনা? তাহলে এবার এখানটায় আমরা যেহেতু সিলিন্ড্রিক্যাল সিমেট্রি আছে, আমরা কোন ফর্মুলা লাগাবো? দেখো এখানে তো সবার আগে তো ল্যাপ্লাস ইকুয়েশন ইকুয়ালস টু 0। এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে শুধু r এর মানটা থাকবে, মানে 1/r ddr r d phi dr, নাকি r স্কয়ার d phi dr কি ছিল? আর স্কয়ার হবে না স্যার? তাই হবে মনে হয়, r স্কয়ার ইকুয়ালস টু, না না r স্কয়ারটা সিলিন্ডারের তাহলে একটু মনে করে নে। সে ভিতরেও আর ওই ব্র্যাকেটের ভিতরেও আর হবে। হ্যাঁ স্যার আরই হবে। এই রে এই এই ছবিটা মনে হয় মিস হয়ে গেছে। চলো এটা তোমাদের একটুখানি করিয়ে দিই, এটা মনে হয় মিস করে ফেলেছি ওই পিডিএফটা পাঠাতে, মানে ছবি তুলতে। এরপরে এটা চালু হয়ে যাচ্ছে, যাই হোক দেখি তো আগে পিছে হয়ে গেছে কি, এক সেকেন্ড। না এটা এই একটা পেজ মিস হয়ে গেছে, চলো এটা একটুখানি দেখিয়ে দিই। এটা তোমরা পারলে একটু আচ্ছা সে তো পরেও করতে পারবে। আচ্ছা এই ফর্মুলাটা সরি স্কোয়ার থাকবে না, স্কোয়ার থাকবে না, চলো তোমাদের উপরেই দেখিয়ে দিই একবার। ওইটা প্রথমে ছিল আর কি। এই দেখো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, এইটা ফর্মুলা 1/r del del r r del del r, ঠিক আছে? হ্যালো, আছো তো? হ্যাঁ স্যার, আচ্ছা আসলে এখানে সেই সবজি আলা এসছে তো তাই হ্যাঁ একটু সে গরম বুঝতে হয়। পারছি, ঠিক আছে সে কোনো অসুবিধা নেই। তাহলে তাহলে আমার এটা হবে 1/r ddr r d phi dr। আচ্ছা একটুখানি আমি একটা ওই সাদা কাগজটা খুলে নিই, সাদা কাগজটা। তাহলে গ্র্যাড স্কয়ার ফাই সেটা ইকুয়ালস টু 0, যেটা আমার হচ্ছে 1/r ddr অফ r d phi dr ইকুয়ালস টু 0। আচ্ছা এইটাকে তোমরা যদি মনে করো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটকে তুমি যদি এটাকে সলভ করো তুমি কিন্তু এই জিনিসটাই পাবে, সেটা হচ্ছে এল ডি ফাই ডিআরটা যেটা আছে, ডি ফাই ডিআর যেটা আছে সেটা তুমি পাচ্ছ হচ্ছে a/r, আর ফাই যেটা আছে সেটাকে তুমি পাবে হচ্ছে a ln r প্লাস b, ঠিক আছে? দুবার ইন্টিগ্রেট করলে এই জিনিসটা পাবে, কারণ 1/r এর ইন্টিগ্রেশন ln r হবে, ঠিক আছে? এবার তোমাকে বাউন্ডারি কন্ডিশন কি কি দেওয়া হয়েছে একবার চলো দেখা যাক। তোমাকে এখানে সারফেস চার্জ ডেনসিটি দেওয়া রয়েছে, সরি লিনিয়ার চার্জ ডেনসিটি দেওয়া রয়েছে। তো লিনিয়ার চার্জ ডেনসিটি বার করার আগে আমরা ধরে নিচ্ছি যে এই যে সিলিন্ডারটা রয়েছে এর গায়ে সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা, এর গায়ে সারফেস চার্জ যেহেতু কন্ডাক্টিং স্ফিয়ার এর গায়ে সারফেস চার্জ ডেনসিটি সিগমা। আর যে কোনো পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে বলো তো? কোনো একটা কন্ডাক্টরের গায়ের কাছে ইলেকট্রিক ফিল্ড কত হয়? সিগমা বাই এপসাইলন নট। সিগমা বাই এপসাইলন 0 বা এপসাইলন নট। তাহলে আর ইটা কত? ই এর মানটা কত? ই ইকুয়ালস টু মাইনাস ডি ফাই ডিআর। তাহলে সিগমা বাই এপসাইলন 0 কত বেরোচ্ছে? মাইনাস এ বাই আর।
এই মানটা বসালাম, বুঝতে পারলে? আচ্ছা। তাহলে এর ভ্যালু কত বেরোচ্ছে? আচ্ছা এক সেকেন্ড, আর একটা কেস, এটা রেডিয়াস কত ছিল? 1 মিটার। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করছি, এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এটার রেডিয়াস হচ্ছে a0, এটা রেডিয়াস a0 ধরে নিচ্ছি, রেডিয়াস অফ দ্য সিলিন্ডার হচ্ছে a0। 1 মিটার কিন্তু সিলিন্ডারের রেডিয়াস দেয়নি, ওটা 1 মিটার দূরত্বে বার করতে বলেছে, ফাই বার করতে বলেছে, ঠিক আছে? আচ্ছা 1 মিটার দূরত্বে, এখানে সিলিন্ডারের রেডিয়াস না, কিন্তু দেয়নি, দিয়েছে 1 1 সেন্টিমিটার, সেন্টিমিটার। 1 সেন্টিমিটার, তো এটাকে আমি আপাতত a0 ধরে নিলাম, রেডিয়াস অফ সিলিন্ডার। তাহলে আমার এর ভ্যালুটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস সিগমা a0 বাই এপসাইলন 0, তাই তো? হলো তো? হুম। আচ্ছা নেক্সট কি করতে হবে দেখো, আমাকে এবার এই, এবার আমাকে দেখো সিগমা, আমার a0 এর মান জানি, a0 দেওয়া রয়েছে 1 সেন্টিমিটার, a0 ইকুয়ালস টু 1 সেন্টিমিটার, দ্যাট ইজ কত মিটার হবে? 10⁻⁻² মিটার, তাই তো? হুম। তাহলে a0 এর মানটা আমি জানি, আমাকে কিন্তু সিগমার মানটা আমি জানি না, আমাকে কি আমি জানি, আমি কিন্তু ল্যামডার মান জানি। এবার ল্যামডা আর সিগমার মধ্যে, একটা সিলিন্ডারের ক্ষেত্রে ল্যামডা আর সিগমার মধ্যে ফর্মুলাটা মাথায় রাখবে, ল্যামডা হচ্ছে আমার টোটাল চার্জ কত হবে। ধরো একটা এল লেন্থের সিলিন্ডার তুমি নাও, একটা এল লেন্থের সিলিন্ডার নাও, যার রেডিয়াস হচ্ছে a0, এল লেন্থের সিলিন্ডার আর রেডিয়াস হচ্ছে আমার তোমার a0, এখানটা আমি 2a0 লিখলাম ডায়ামিটারটাকে, রেডিয়াসটা হচ্ছে a0, তাহলে টোটাল চার্জ যেটা হচ্ছে সেটা সবসময় আমার কি হবে, ল্যামডা ইন্টু এল হবে, ল্যামডা ইন্টু এল হবে, তাই তো? আবার সিগমা ইন্টু সিলিন্ডারের ইয়ে কত, সারফেস এরিয়া কত, এইটা হবে। এইটা বুঝতে পারছো কি না বলো? টোটাল চার্জ, লিনিয়ার চার্জ আর সারফেস চার্জের মধ্যে এটা সম্পর্ক, কিউ ইকুয়ালস টু ল্যামডা এল, ল্যামডা ইন্টু এল, কারণ ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই এল, তাই তো? আর সারফেস চার্জ ডেন্সিটি আমি যদি সিগমা ধরে নিই, তাহলে সিগমা ইকুয়ালস টু সিলিন্ডারের সারফেস এরিয়া কত, 2 পাই a0 এল, তাই তো? হুম। তাহলে সিগমার মানটা, সিগমার সাথে ল্যামডার সম্পর্ক কি খেয়াল রাখো, সিগমা ইকুয়ালস টু ল্যামডা বাই 2 পাই a0, বুঝতে পারলে তো? এই নিয়ম, এই ফর্মুলাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা মাথায় রাখতে হবে, এই প্রবলেমটা। তারপর এবার আমি কি করব, আমাকে বলেছে দেখো যে সিলিন্ডারটা রয়েছে, সিলিন্ডারটা থেকে, এই সিলিন্ডারের অ্যাক্সিস থেকে 1 মিটার দূরত্ব আমার φ1 কত হবে। φ1 এর ফর্মুলা কি হবে, φ1 ইকুয়ালস টু ফর্মুলা কি ছিল, এইটা ছিল, এর মানটা কি দেওয়া আছে দেখো, এর মানটা দেওয়া রয়েছে মাইনাস সিগমা a0 বাই এপসাইলন 0, তাহলে φ1 ইকুয়ালস টু মাইনাস সিগমা a0 বাই এপসাইলন 0 ln, আরটা কত হয়ে যাবে 1 মিটার, ln 1 প্লাস বি, তাই তো? আর 2 মিটার দূরত্বে ফাই কত হবে, φ2 কত হবে 2 মিটার দূরত্বে, φ2 ইকুয়ালস টু মাইনাস সিগমা a0 বাই এপসাইলন 0
ln2 প্লাস বি হলো কি হলো না? বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। তাহলে তোমাকে বলেছে কি পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে, phi2 মাইনাস phi1 বার করতে। এখান থেকে বার করতে পারবে কিনা? ক্যালকুলেট করলে এটা অ্যাবাউট -12.47 ভোল্ট মতো বেরোবে। দেখো যদি দুটোকে মাইনাস করো বিবি কেটে যাবে। ল্যামডাটা জানো, তোমাকে ল্যামডাটা দেওয়া আছে ন্যানো কুলম, 1 ন্যানো কুলম, তার মানে 10⁻⁹ কুলম। ল্যামডার জায়গায় তুমি বসিয়ে দেবে 10⁻⁹ কুলম, এর জিরোর জায়গায় তোমার 10⁻⁻2 বসাবে, বাকি সব ভ্যালুগুলো বসাবে, বসিয়ে পেয়ে যাবে। এটার অঙ্কটা করা আছে, আমি তোমাদের ছবি তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এটা একটু মিস হয়ে গেছে, এটা একটু পরে করে নিও তাহলে, ঠিক আছে? বুঝতে পারলে তো কিভাবে করতে হচ্ছে? স্যার বলছিলাম যে আমরা ও আচ্ছা সব ভ্যালু গুলো দেওয়া আছে, হ্যাঁ, সব এমনি দেওয়া আছে। এক্সপ্রেশন যদি বসাই কোনটা তাহলে কি অ্যান্সার, মানে এক্সপ্রেশন ওয়াইজ যদি বসাই তাহলে অ্যান্সারটা কি এরকম আসবে, λ/2 ইপসিলন নট ln1 মাইনাস ln2? হ্যাঁ, ওরকমই আসবে। λ/2 পাই এপসাইলন 0 ln1 মাইনাস ln1 ln2। মাইনাস ln2, তাই বেরোচ্ছে। এবার ln1টা কিন্তু 0 হয়, হুম, তো ওটা বাদ হয়ে গেল। ঠিক আছে। তাহলে তোমার পড়ে থাকলো মাইনাস ln λ/2 পাই এপসাইলন নট ln2, এটা তোমার ফাইনাল ফর্ম থাকছে। এবার তুমি সবার মান বসিয়ে দাও, তুমি এই জিনিসটা পাবে। বুঝতে পারলে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক। এই অঙ্কগুলো 2 নম্বরের বা 3 নম্বরের আছে, খুব সুন্দর সুন্দর কিউট কিউট অঙ্ক। তোমাকে বলছে যে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। কোনগুলো ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করে, দুখানা কেস দেওয়া রয়েছে। আর যেটা ইলেকট্রিক, কোনটা পারমিসিবল ফিল্ড, পারমিসিবল, কোন ফিল্ডটা পারমিসিবল, আর যেটা পারমিসিবল হবে সেটার জন্য তুমি চার্জ ডেনসিটি বার করো, চার্জ ডেনসিটি বার করো, মানে রো বার করো। তো কি করে বুঝবে ফিল্ডটা পারমিসিবল কিনা? ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টি কি? কনজারভেটিভ, মানে কার্ল অফ ই 0 হতে হবে। ইলেকট্রিক ফিল্ডের প্রপার্টি হচ্ছে কার্ল অফ ই 0 হতে হবে। বুঝতে পারলে? হুম, তো তুমি কার্ল অফ ই করে দেখো, দেখো প্রথমটা 0 বেরোচ্ছে না, তার মানে ডাজ নট রিপ্রেজেন্ট ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড। এরকম প্রবলেম আসে, এরকম প্রবলেম খুব আসে। যদি তোমাকে একটা এরকম ভেক্টর ফর্মে ইলেকট্রিক ফিল্ড দিয়েও দেয় আর বলে যে চেক করো এটা ইলেকট্রিক ফিল্ড পসিবল কিনা, তাহলে তোমাকে কি করতে হবে? কার্ল অফ ই কে 0 হচ্ছে কিনা দেখতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে। তো এই ক্যালকুলেট করে দেখা যাচ্ছে প্রথম টার্মটা যেটা আছে এখানে একটা এ মিস হয়ে গেছে, একটা এ থাকবে কনস্ট্যান্ট, একটা এ থাকছে বাইরে। তো -6a k cap, তো এটা ডাজ নট, যেহেতু 0 হচ্ছে না, এটা ডাজ নট রিপ্রেজেন্ট ইলেকট্রিক ফিল্ড। পরের টার্মটা যখন করবে তখন 0 বেরোচ্ছে, তার মানে এটা রিপ্রেজেন্ট করছে ইলেকট্রিক ফিল্ড, মানে 2 নম্বরটা ইলেকট্রিক ফিল্ড রিপ্রেজেন্ট করছে। এবার তোমাকে কি বলেছে যে যেটা পারমিসিবল হবে তার জন্য রো বার করো, চার্জ ডেনসিটি বার করো। চার্জ ডেনসিটি আমরা বার করতে পারবো কি দিয়ে? পয়সনস ইকুয়েশন দিয়ে, মানে গ্র্যাড ফাই ইকুয়ালস টু মাইনাস রো বাই এপসাইলন 0। বা এটাকে তুমি আরেকটা জিনিস থেকে বার করতে পারবে, সেটা হচ্ছে গসের ডাইভারজেন্স ল থেকে। ডাইভারজেন্স অফ ই, ডাইভারজেন্স অফ ই ইকুয়ালস টু রো বাই এপসাইলন 0 হবে কি হবে না? হুম, এই যে ই এর মান, এই যে ই এর ভেক্টর ফর্ম দেওয়া রয়েছে, তুমি ডাইভারজেন্স বার করো আর তার সাথে এপসাইলন 0 গুণ করে দাও, রো পেয়ে যাবে। এই দেখো করা রয়েছে। বুঝতে পারলে? হ্যাঁ। তো এইরকম প্রবলেম খুব আসে। আর এবার যেটা তোমাদের বলেছিলাম, দেখো ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওই 6 নম্বরের প্রবলেম, 6 থেকে 10, এটা 6 নম্বরের। এইটা মোস্ট প্রবলি আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাদের এসেছিল এই অঙ্কটা। ঠিক আছে, চলো করা যাক।
কি বলছে আমি জাস্ট এটাকে শর্টে একটু বুঝিয়ে দিচ্ছি। অঙ্কটা কি লেখা রয়েছে আমি এখান থেকে হয়তো দেখে খুব প্রবলেম হতে পারে, জাস্ট অঙ্কটা আমি আইডিয়া করে তোমাদের বোঝাচ্ছি একটু, ঠিক আছে? অঙ্কটা বলছে যে একটা চার্জ রয়েছে আর একটা কন্ডাক্টিং আর্থ এন্ড কন্ডাক্টিং স্ফিয়ার রয়েছে, মানে স্ফিয়ারটাকে তোমার আর্থ করা রয়েছে। আর্থ যদি করা থাকে তাহলে বুঝতে হবে যে এটার স্ফিয়ারটার পোটেনশিয়াল জিরো। আর্থ করা মানে হচ্ছে পোটেনশিয়াল জিরো, গ্রাউন্ডের পোটেনশিয়াল জিরো হয়, খেয়াল রাখবে। তো আর্থ করে দেওয়া মানে হচ্ছে পোটেনশিয়াল জিরো। আর কি, এর ভেতরে কোনো চার্জ থাকবে না, এর ভেতরে কোনো ফ্রি চার্জ থাকবে না, চার্জ থাকলে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এইটার সেন্টারটাকে তুমি অরিজিন ধরেছো, সেন্টার থেকে ডি ডিস্টেন্স দূরে, সেন্টার থেকে ডি ডিস্টেন্স দূরে তুমি একটা চার্জকে রেখেছো, এইখানটা একটা পয়েন্ট চার্জ আছে প্লাস কিউ চার্জ। এই প্লাস কিউ চার্জ থেকে একটা পয়েন্ট ধরো এখানে যেটা আর প্রাইম দূরত্ব, এটা হচ্ছে আর প্রাইম ডিস্টেন্স। এই আর প্রাইম ডিস্টেন্সে তোমার একটা পয়েন্ট আছে পি। এই পি পয়েন্টের ডিস্টেন্স এই অরিজিন ও থেকে হচ্ছে আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর প্রাইম। আর এর সাথে হরিজন্টাল অ্যাক্সিসের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আর অবভিয়াসলি স্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে তোমার এ, স্ফিয়ারটা রেডিয়াস হচ্ছে এ। এবার এই যে চার্জ কিউটা রয়েছে, এই চার্জটা থাকার জন্য আমার কি হবে বলতো? আমার স্ফিয়ারের মধ্যে যদি এখানটা পজিটিভ চার্জ থাকে, আমার স্ফিয়ারের গায়েতে কিছু নেগেটিভ চার্জ ইনডিউস হবে, হবে কি হবে না? যদি যদি এখানে একটা পজিটিভ চার্জ থাকে আর স্ফিয়ারটা যদি আমার একটা কন্ডাক্টর হয়, তাহলে স্ফিয়ারের গায়ে আমার কি হবে? নেগেটিভ চার্জ ইনডিউস হবে, বুঝতে পারছো? তাহলে এই যে এই যে পি পয়েন্ট আছে, এই পি পয়েন্টের যে মোট পোটেনশিয়াল আছে সেটা দুটো পোটেনশিয়ালের যোগফল হবে, একটা পোটেনশিয়াল ডিউ টু চার্জ প্লাস কিউ আর একটা পোটেনশিয়াল ডিউ টু দা স্ফিয়ার। এই স্ফিয়ারের জন্য যে পোটেনশিয়াল আছে, স্ফিয়ারের যে পোটেনশিয়াল ইনডিউস হয়েছে এটাকে ইনডিউস করে দিই, আইএনডি, ইনডিউস চার্জ। তাহলে এই অ্যাকচুয়াল চার্জের জন্য আমার পোটেনশিয়াল হবে, আবার এই ইনডিউস চার্জের জন্য আমার এখানে পোটেনশিয়াল হবে, সেইটাই আমার মোট পোটেনশিয়াল হচ্ছে পয়েন্ট পি এর। বোঝা গেল তো? তো এখানে অঙ্কটা বলছে যে দেখাও যে পি পয়েন্টে যে মোট পোটেনশিয়ালটা হচ্ছে এই ইনডিউস চার্জের জন্য আর এই অ্যাকচুয়াল চার্জের জন্য মোট পোটেনশিয়ালটা হচ্ছে, সেটা সেই অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল যদি আমরা ধরে নিই এইখানটায় যেটা হচ্ছে আমার সেন্টার থেকে এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্স দূরত্বে, সেন্টার থেকে এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্স দূরত্বে আমার একটা মাইনাস কিউ এ বাই ডি অ্যামাউন্ট অফ চার্জ রয়েছে। সেন্টার থেকে এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্স দূরত্বে যদি আমার একটা মাইনাস কিউ এ বাই ডি অ্যামাউন্ট অফ চার্জ থাকে, তার জন্য যে পোটেনশিয়াল হবে সেই পোটেনশিয়ালটা আমার এই টোটাল পোটেনশিয়ালের সমান। এটাই দেখাতে বলেছে, বুঝতে পারলে? এই দেখো চার্জ মাইনাস কিউ এ বাই ডি at a distance a square by d। তো এইটা বার করার জন্য আমি কি করব, আমি এখানটায় এই পয়েন্ট থেকে আমি আরেকটা এরকম একটা দাগ টেনে নেব, আর এই ডিস্টেন্সটাকে আমি এস ধরবো। আচ্ছা, এই চার্জটা খেয়াল রাখবে, চার্জটা হচ্ছে মাইনাস কিউ এ বাই ডি। আর আমি এই এডি স্কোয়ার যেটা আছে সেটাকে আমি আপাতত ডি প্রাইম ধরে নেবো, এটাকে আমি আপাতত ডি প্রাইম ধরবো। এডি স্কোয়ার যেটা আছে সেটাকে আপাতত ডি প্রাইম ধরবো, মানে এই ডিস্টেন্সটাকে আমি ডি প্রাইম ধরে নিচ্ছি, ঠিক আছে?
এই ডিস্টেন্সটাকে আমি আপাতত ডি প্রাইম ধরছি, এটা সেন্টার। তাহলে এবার দেখো আমরা যদি ফর্মুলা ইউজ করি, এই পি পয়েন্টে পোটেনশিয়ালটা কত হচ্ছে? পি পয়েন্টে পোটেনশিয়ালটা হচ্ছে আমার এই 5 প্রাইম যেটা আছে, 5 প্রাইমটা হচ্ছে ইনডিউস চার্জের জন্য, 5 প্রাইমটা দেখো এই ইনডিউসড চার্জের জন্য, চার্জ ইনডিউসড ইন দ্য কন্ডাক্টর, সেটার জন্য হচ্ছে। আর তার আগে যেটা আছে এইটার জন্য, এই কিউ চার্জের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে? এইটা তো আমরা সহজে বলতে পারবো যে ফাই কিউ যেটা সেটা কত হচ্ছে। এটা আমার জাস্ট নর্মাল ফর্মুলা 1/4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 0 চার্জের ভ্যালু বাই দূরত্ব, কিউ বাই আর, আর প্রাইম, সরি কিউ বাই আর প্রাইম, কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব তো আর প্রাইম, তাই তো? তাহলে এই চার্জের জন্য আমার পি পয়েন্টে পোটেনশিয়াল হয়ে যাচ্ছে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর প্রাইম। কিন্তু আমার এইখানে যে মাইনাস নেগেটিভ চার্জ ইনডিউস হচ্ছে সেটার জন্য আমার এই পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে, সেটাকে আমি ধরে নিচ্ছি 5 প্রাইম। তাহলে টোটাল পোটেনশিয়ালটা কি হচ্ছে? সেটা হচ্ছে আমার এই কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর প্রাইম প্লাস 5 প্রাইম, ঠিক তো? এবার আমি কি করছি, 5 প্রাইমটা বার করার জন্য আমি ল্যাপ্লাস ইকুয়েশন ইন 2 ডাইমেনশন ইউজ করলাম। এইটা ল্যাপ্লাস ইকুয়েশন ইন 2 ডাইমেনশন ফর স্ফেরিক্যাল সিমেট্রি, এই যে তার সলিউশন এটা হয়, একটু আগেই করলাম, বিশাল বড় অঙ্ক। আচ্ছা এখানটায় কেস চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো এইখানটায় এই চার্জের জন্যই আমার পোটেনশিয়াল বার করছি পি পয়েন্টে। তাহলে বলো তো এই চার্জের জন্য ইনফিনিটিতে পোটেনশিয়াল কত হবে? ইনফিনিটিতে পোটেনশিয়াল কত হবে এই চার্জের জন্য? পোটেনশিয়াল তো 0 একদম 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 জিরো। আগের কেসটায় কি হয়েছিল? আগের কেসটায় আমি ধরেছিলাম যে একটা ইলেকট্রিক ফিল্ড আছে প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি অবধি, কিন্তু এক্ষেত্রে আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি যে পোটেনশিয়ালটা এখানে আমরা ধরে একটা চার্জের জন্যই আমরা পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল বার করছি, সেই জন্য ইনফিনিটিতে পোটেনশিয়াল কিন্তু 0 হচ্ছে। আগের কেসটায় ইনফিনিটিতে পোটেনশিয়াল E0z ছিল, খেয়াল রাখবে। তাহলে এই দেখো as r tends to infinity 5 tends to 0, তার মানে কি হচ্ছে দেখো, তুমি r tends to infinity বসাও, এই পুরো পার্টগুলো 0 হয়ে যাচ্ছে, এই পুরো পার্টগুলো 0 হয়ে যাচ্ছে for r tends to infinity, ঠিক কি না? ঠিক আগের কেসের মতো r tends to infinity এর জন্য এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, r টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1টা। তাহলে তোমার শুধু এই টার্মগুলো পড়ে থাকছে আর ফাইটাও 0 হচ্ছে r ইকুয়ালস টু ইনফিনিটিতে। তাহলে তুমি an গুলো সব 0 পাচ্ছ কি পাচ্ছ না বাউন্ডারি কন্ডিশন? তাহলে 5 প্রাইমটা কি পড়ে থাকলো? শুধু bn টার্মস গুলো পড়ে থাকলো, কারণ an গুলো 0 হয়ে যাচ্ছে, ঠিক? এবার আমি কি করব, r প্রাইমটা বার করব। দেখো একটুখানি ছবিতে চলে যাও, r প্রাইমটা কত? r প্রাইমের এইখানে দেখো, এখানে r আছে, এটা d, এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেল এইটা হচ্ছে আমার d, আর এটা হচ্ছে আমার r। তাহলে ট্রায়াঙ্গেল ল অনুযায়ী কি লিখতে পারি? ট্রায়াঙ্গেল ল অনুযায়ী আমি কি লিখতে পারি? r প্রাইম কত হবে? r প্রাইম যেটা সেটা আমার রুট ওভার r স্কয়ার প্লাস d স্কয়ার প্লাস 2r মাইনাস 2rd cos থিটা হবে কি হবে না? এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, ট্রায়াঙ্গেলের সূত্র, ভেক্টরের ট্রায়াঙ্গেলের সূত্রের মতো কাজ করে। এই r আর d এর মধ্যে যদি অ্যাঙ্গেল যদি থিটা হয়, এইটা হচ্ছে d, ঠিক আছে? r আর d এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় আর এইটা r প্রাইম হয়, থিটার অপোজিট বাহুটা, তাহলে r প্রাইম এটা হবে, এটা হচ্ছে ফর্মুলা, এটা ট্রায়াঙ্গেল ল, ঠিক আছে? তাহলে r প্রাইমটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো। আছে এটাকে আর করছি না, এখানে দেখাই। এই জিনিসটা হচ্ছে d টাকে বাইরে নিয়ে আসো, d স্কয়ারটাকে, তোমার ফর্মটা এরকম হয়ে যাবে 1 মাইনাস 2rd cos থিটা প্লাস r স্কয়ার d স্কয়ার। তাহলে r প্রাইম স্কয়ারটা কি হয়ে যাচ্ছে, at r equals to a, r equals to a তে মানে সেন্টারে তুমি নিয়ে গেছো, at the surface r equals to a, r প্রাইম স্কয়ারটা হয়ে যাচ্ছে d স্কয়ার ইন্টু 1 প্লাস 2xy প্লাস y স্কয়ার, যেখানটায় y হচ্ছে a বাই d। এই দেখো
আর এর জায়গায় তুমি তুমি আর ইকুয়ালস টু এ নিয়েছো তো, তাহলে এই আর এর জায়গায় এ বসাও, তাহলে তোমার এখানটায় কি স্যার থাকবে? বলছি না, ওখানে আর প্রাইম যেটা আছে ওখানে আর প্রাইম স্কোয়ার হবে না? হ্যাঁ, আর প্রাইম কোথায়? নাও আর প্রাইম ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, হ্যাঁ। আর স্কোয়ার হবে, আর প্রাইম স্কোয়ার হবে, আর প্রাইম স্কোয়ার হবে, একটু কারেকশন করে নিই এই জায়গাটা। হুম। আচ্ছা, তাহলে তুমি এইখানটায় আর এ বাই ডিটাকে তুমি কি লিখেছো? ওয়াই ধরেছো, এ বাই ডিটাকে ওয়াই ধরেছো, তাহলে এখানটায় তুমি একটা ওয়াই পাচ্ছ আর একটা ওয়াই স্কোয়ার পাচ্ছ, আর কস থিটাটাকে তুমি এক্স ধরেছো, কস থিটাটাকে তুমি এক্স ধরেছো, তাহলে তুমি দেখো কি পাচ্ছ? আর প্রাইম স্কোয়ারটা কি পাচ্ছ? ডি স্কোয়ার ইন্টু 1 - 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই টার্মটা কিছু চেনা চেনা লাগছে? এই টার্মটা একটু চেনা চেনা লাগছে কি? এ- এটা আমি জেড দিয়ে করিয়েছিলাম, মনে আছে? -2xz প্লাস জেড স্কোয়ার, লেজেন্ডারি হ্যাঁ। পলিনোমিয়াল হুম। ইকুয়ালস টু দি পাওয়ার হাফ, টু দি পাওয়ার মাইনাস হাফ, সেটা আমার কি দেবে? সামেশন ওভার জেড এন পি এন এক্স। মনে পড়লো? হুম। মনে পড়লো তো? লেজেন্ডারি পলিনোমিয়াল জেনারেটিং ফাংশন। হুম। তো এই জন্যই আমি এই টার্মে নিয়ে এসেছি জিনিসটাকে, এই টার্মে নিয়ে এসেছি। এটা হচ্ছে না, এটা মাইনাস হাফ করতে হবে, তবে কি এটা লেজেন্ডারি ফাংশনের, লেজেন্ডারি পলিনোমিয়ালের জেনারেটিং ফাংশনটা হবে। তো তাই জন্য দেখো কি করলাম, আমি 1/r প্রাইম করে দিলাম, তাহলে এখানে 1/d, এই দেখো এই পার্টটা চলে এলো, 1 - 2xy প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস হাফ। এই যে এইটা ইকুয়ালস টু লেজেন্ডারি পলিনোমিয়ালের প্রপার্টি y টু দি পাওয়ার n pn x। বুঝতে পারলে তো? হুম। এটাকে বসিয়ে দিলাম, তাহলে 1/r প্রাইম কি বেরোচ্ছে at r equals to a তে 1/d summation over n equals to 0 to infinity yn pn x। ঠিক আছে, এই অবধি আমি করে রাখলাম। তাহলে এই দেখো এখানে 1/r প্রাইমটা বেরিয়েছে। এবার phi at r equals to a কি বলেছিলাম? phi at r equals to a 0, কারণ আমি বলেছিলাম, খেয়াল করো, যদি আমার চার্জটা আর্থ এন্ড হয়, আর্থ এন্ড বা গ্রাউন্ড হয়, বা গ্রাউন্ডেড, তাহলে তাহলে তার পোটেনশিয়াল 0 হবে প্রথম কথা, আর তার মধ্যে কোনো চার্জ থাকবে না। ইনডিউস চার্জ থাকতে পারে কিন্তু অ্যাকচুয়াল ফ্রি চার্জ থাকবে না। ঠিক আছে তো? বুঝতে পারলে তো? এটা ফাই দেখো, ফাই হুম। 0 হয় যদি আর্থ এন্ড হয়। তো ফাই এট আর ইকুয়ালস টু এ ইকুয়ালস টু 0, তো তুমি ফাই এটা বার করো। তুমি খেয়াল করে দেখো ফাই এটা কত, ফাইটা কত ছিল? শুধু ফাইটা, এই দেখো একটা 1/r প্রাইম আছে at r equals to a। এই যে এইটাই তুমি বার করলে লেজেন্ডারি পলিনোমিয়াল, এই দেখো এটাই তুমি বার করলে, এটাই বার করলাম। সেটাকে তুমি ওই মেন ফাই এর ফর্মুলায় বসিয়ে দিয়েছো, দেখো। বুঝতে পারলে? ফাই এট আর ইকুয়ালস টু এ কি বেরোচ্ছে? q/4πε0d summation over n equals to 0 to infinity yn pn cos theta প্লাস summation over n equals to 0 to infinity, এই টার্মটা যেমন আছে তেমন, আর এর জায়গায় a বসিয়ে দিয়েছো, যেহেতু তুমি এটা r equals to এর জন্য বার করছো। এই জায়গাটা বুঝতে পারলে? হ্যাঁ। এই পার্টটা হচ্ছে আমার ফাই, এইটা হচ্ছে আমার ফাই প্রাইমের টার্মটা, যেহেতু an গুলো 0 তাই শুধু bn টার্মস গুলো রয়েছে। বুঝতে পারলে? আর এইটা হচ্ছে আমার ওই মেন চার্জের জন্য, কিউ চার্জের জন্য, ওই আর প্রাইমের জায়গায় তুমি এই টার্মটা বসিয়ে দিয়েছো 1/r প্রাইমের জায়গায়। এবার যেহেতু ফাই 0টা 0, ফাই এট আর ইকুয়ালস টু এ ফাইটা 0, তুমি এই পুরো টার্মটা 0 পাচ্ছ। এই উপরের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে, ঠিক কি না? ওখান থেকে বিএম বেরিয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে আমি bn টা নিয়ে আসবো, এটা হচ্ছে bn এর মান। এই যে bn পেয়ে গেলাম, তাহলে এবার bn এর মানটা তুমি কোথায় বসাবে? ফাই প্রাইমে বসাও।
এটা হচ্ছে আমার ফাই প্রাইমের মান। এই যে, বুঝতে পারলে এই অবধি? হুম। এটা তো হচ্ছে ফাই বলছিলাম প্রাইমের মান। হ্যাঁ বলো। তো বলছিলাম আরেকবার বলবেন যে 5 প্রাইমে এনটা 0 কেন হলো? ফাই প্রাইমে এনটা 0 কেন এনটা হলো ওই 0 কেন পার্টটা? হলো? আচ্ছা চলো, তুমি করেছো ফাই প্রাইমটা হচ্ছে, খেয়াল করো, আমার এই পি পয়েন্টে চার্জ, পি পয়েন্টে পোটেনশিয়াল ফাই প্রাইমটা কার জন্য? ইনডিউস চার্জের জন্য। এবার এই পি পয়েন্টে যদি ইনফাইনাইট ডিস্টেন্সে থাকতো তাহলে আমার পোটেনশিয়াল কত হতো? ইনফাইনাইট ডিস্টেন্সে পোটেনশিয়াল যে 0 হয় সেটা আমরা জানি, একটা পয়েন্ট চার্জের জন্য বা একটা চার্জ বডির জন্য, তাই তো? হুম। তাহলে তুমি এখানটায় তুমি ধরছো অ্যাজ আর টেন্ডস টু ইনফিনিটি, ফাই টেন্ডস টু 0, ফাই প্রাইম টেন্ডস টু 0। হুম হুম। এবার ফাই প্রাইমটা কি? ফাই প্রাইমটা হচ্ছে আমার এই ফর্মুলাটা, ফাই প্রাইমটা হচ্ছে আমার এই ফর্মুলাটা। হ্যাঁ। এবার দেখো, যখনই আর ইনফিনিটি হবে, আর টু দি পাওয়ার মাইনাস এন, এটা কি হয়ে যাবে? এটা তো 1 বাই আর টু দি পাওয়ার এন মাইনাস এন প্লাস 1। আর টেন্ডস টু ইনফিনিটি হলে এই টার্মটা কি হবে? 0 হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। তাহলে কি পড়ে থাকলো? তাহলে আমার পড়ে থাকলো ফাই প্রাইম যেটা, সেটা ইকুয়ালস টু সামেশন ওভার এ এন আর টু দি পাওয়ার এন পি এন কস থিটা, এটাই পড়ে থাকলো। হুম। এবার তাহলে আমি কি করব? ফাই প্রাইম যেটা আছে সেটা কি বলেছে, আর আর ইকুয়ালস টু 0 তে ফাই প্রাইমটাও 0, তাহলে এটাকেও 0 বসাও। তো এটা কি দিচ্ছে? আর এন 0 হবে না, তাই জন্য এনটা 0। অবভিয়াসলি, বুঝতে পারলে তো? এবার এ এন গুলো যেহেতু 0 হয়ে গেল, তাহলে আমার বি এন টার্ম গুলো পড়ে থাকবে শুধু ফাই প্রাইমে। তাহলে ফাই প্রাইমটা শুধু এইটা হচ্ছে। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যালো, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? আহা, এক সেকেন্ড কানেকশন। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ওই কানেকশন কেটে গেছিল। আচ্ছা, এই এনটা 0 কিভাবে হলো এটা বুঝতে পেরেছো? হ্যালো, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। দাঁড়াও আসছে। আসছে তো। এলো, এসেছে? হ্যাঁ হ্যাঁ এসছে। আচ্ছা, এনটা কেন 0 হলো বুঝতে পারলে তো? হুম হুম। তাহলে আমার বিএন টার্মটা পড়ে থাকলো, তাহলে ফাই প্রাইমটা আমার এই অংশটা হয়ে গেল। হুম। ফাই প্রাইম ইকুয়ালস টু সামেশন ওভার এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি বিএন আর টু দি পাওয়ার মাইনাস এন প্লাস 1 বিএন কস থিটা। এটা আমার ফাই প্রাইমটা রইল। এবার বিএনটাও আমরা বার করে ফেললাম এই এত কিছু করে, বিএন এর টার্মস গুলো বেরিয়ে গেল। তাহলে তুমি ফাই প্রাইমে তুমি বিএন এর মানটা বসিয়ে দাও, তুমি দেখো এই জিনিসটা পাচ্ছ। ফাই প্রাইমের ভ্যালু আলটিমেট ফর্মুলাটা এইটা পাচ্ছ, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর এ বাই ডি সামেশন ওভার এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি
a স্কোয়ার বাই ডি আর হোল টু দি পাওয়ার n pn cos থিটা। এইটাকে আমি ইকুয়েশন 1 নাম দিয়ে রেখেছি। এবার আমাকে চেক করতে হবে ওই সেকেন্ড কেসটা। আমি ধরে নিচ্ছি, এই ছবিটাতে দেখো, আমি এখানে এবার ধরে নিলাম যে এই যে ডি ডিস্টেন্স দূরত্বে, ডি প্রাইম ডিস্টেন্স দূরত্বে আমি ধরে নিলাম এই সেন্টার থেকে ডি প্রাইম ডিস্টেন্স দূরত্বে একটা কিউ প্রাইম চার্জকে আমি রেখেছি। ঠিক আছে, ডি প্রাইম ডিস্টেন্স দূরত্বে এখানটায় আমি একটা কিউ প্রাইম চার্জকে রেখেছি। এই চার্জটা থেকে পি পয়েন্টের দূরত্ব হচ্ছে এস। ঠিক আছে, শোনা যাচ্ছে তো? হ্যাঁ আচ্ছা, এই জিরো থেকে ডি প্রাইম দূরত্বে কিউ প্রাইম চার্জ আছে, তার ডিস্টেন্স এস পি থেকে হচ্ছে এস। তাহলে এবার এস এর, তাহলে আমাকে একইভাবে তুমি এসটা বার করতে পারো। এইখানেও দেখো ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করতে পারো। আর আছে, ডি প্রাইম আছে, আর আছে, ডি প্রাইম আছে, আর অন্য সাইডটা হচ্ছে এস। তাহলে এস ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার প্লাস ডি প্রাইম স্কোয়ার প্লাস মাইনাস টু আর প্রাইম ডি, এই যে সরি, আর ডি প্রাইম কস থিটা। এস স্কোয়ারের ফর্মুলাটা এটা হয়ে যাবে, কারণ এটা এস, এটা ডি প্রাইম, আর এটা হচ্ছে আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার আর, এই অ্যাঙ্গেলটা থিটাই রয়েছে। বুঝতে পারলে তো? তাহলে আমার এই ফর্মুলাটা হবে তো ট্রায়াঙ্গেল ল থেকে। আবার সেই একই কাজ করো, তোমাকে সেই ফর্মটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এইগুলো না মনে রাখতে হবে যে কি করা হয়েছে। যেমন ধরো এইটা পেরোলো তো, আগে তুমি ডিটাকে কমন নিয়েছিলে, এবার তুমি আর স্কোয়ারটাকে কমন নিচ্ছ। এস স্কোয়ারকে বার করার সময় আর স্কোয়ারটাকে কমন নিচ্ছ, আর ডি প্রাইম বাই আরটাকে তুমি ওয়াই ধরছো, আর এক্সটাকে আগের মতো এস কস থিটা ধরছো। তাহলে আবার দেখো তুমি এই টার্মটা পেয়ে গেলে। তাহলে 1/s টা তোমার কি বেরোচ্ছে? 1/r ইন্টু 1 মাইনাস 2xy প্লাস y স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, যেটা আমার জেনারেটিং ফাংশন লেজেন্ড্রে পলিনোমিয়ালের। তাহলে এটা আমার কি হয়ে গেল? 1/r সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি y টু দি পাওয়ার n pn x। ঠিক আছে, এই অবধি বোঝা গেল তো? এটা 1/s টা বেরোলো। এই অবধি কোনো অসুবিধা নেই তো? তুমি দেখো করলে কি, এস এর যে ফর্মুলাটা ছিল তুমি তার মধ্যে থেকে আর স্কোয়ারকে কমন নিলে, ডি বাই আরটাকে, ডি প্রাইম বাই আরটাকে ওয়াই ধরলে, আর কস থিটাটাকে এক্স ধরলে। এইগুলোকে মনে রাখতে হবে যে কোনটা ধরছো। তারপর তুমি আবার সেই লেজেন্ডারি ইকুয়েশনের ফর্মে চলে আসছে। তাহলে 1/s যেটা আসছে, তুমি এটাকে এইভাবে লিখতে পারো, 1/s ইকুয়ালস টু 1/r সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি y প্রাইম কে লিখে দিচ্ছ, yn টাকে y টু দি পাওয়ার n কে লিখছো dn প্রাইম বাই r হোল টু দি পাওয়ার n pn x এর জায়গায় লিখছো cos থিটা, pn ফাংশন অফ cos থিটা। তাহলে এই যে কিউ প্রাইম চার্জ, এই কিউ প্রাইম চার্জের জন্য এখানে তো কিউ প্রাইম চার্জটা রয়েছে এই পয়েন্টে, এই পয়েন্টে তো কিউ প্রাইম চার্জ রয়েছে। কিউ প্রাইম চার্জের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত হবে? ফাই কত হবে? খেয়াল করে দেখো, এটা নর্মাল ফর্মুলাতে ফাই কিউ প্রাইম, এই জিনিসটা হবে কি হবে না? কিউ প্রাইম বাই 4 পাই এপসাইলন 0 এস হবে কি হবে না বলো? কারণ কিউ প্রাইম থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এস, কিউ প্রাইম থেকে পি পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে এস। তাহলে আমার ডাইরেক্ট এই ফর্মুলা হবে কিনা? কিউ প্রাইম বাই 4 পাই এপসাইলন 0 এস। তো দেখো এখানে একটা 1/s টার্ম রয়েছে, আর তোমরা এই 1/s টার্মটা বার করেছো, বসিয়ে দাও, তুমি এই টার্মটা পাচ্ছ, কিউ প্রাইম বাই 4 পাই এপসাইলন 0 আর সামেশন ওভার n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি d প্রাইম বাই r হোল টু দি পাওয়ার n pn cos থিটা। এটাকে তুমি ইকুয়েশন 2 নাম দাও। এবার তুমি ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 কে কম্পেয়ার করো, দুটো কিন্তু তোমার একই জিনিস বেরিয়েছিল। এই যে ইকুয়েশন 1 টা দেখো, এখানটায় তোমার মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর আছে, a বাই d আছে, মাইনাস কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর a বাই d, আর ভেতরে একটা এরকম টার্ম আছে, সামেশনের ভেতরের টার্মটা বাদ দাও। এখানটায় তুমি দেখো তোমার কিউ প্রাইম বাই 4 পাই এপসাইলন 0 আর আছে,
দুটোকে কম্পেয়ার করলে তুমি কি পাচ্ছ দেখো, কিউ প্রাইমটা কত পাচ্ছ, কিউ প্রাইম ইকুয়ালস টু মাইনাস কিউ বাই এডি। পাচ্ছ কি পাচ্ছ না? কম্পেয়ার করে দেখবে, সামেশনের বাইরের টার্মটাকে দুটো সাইডে কম্পেয়ার করো। কিউ প্রাইম ইকুয়ালস টু এই দেখো এই অংশটা মাইনাস কিউ এ বাই ডি, তাই তো? কারণ এখানেও দেখো 4 পাই আর আছে, নিচে 4 পাই এপসাইলন 0 আর, এক্ষেত্রেও দেখো নিচে 4 পাই এপসাইলন 0 আর আছে, শুধু এখানটায় উপরে কিউ প্রাইম আছে। তাহলে এই জিনিসটা হলো কি হলো না? হুম হুম আর এইখানটায় সামেশনের ভেতরে টু দি পাওয়ার এন এ কি আছে, ডি প্রাইম বাই আর, ডি প্রাইম বাই আর হোল টু দি পাওয়ার এন। ইকুয়েশন 1 এ দেখো সামেশনের ভেতরে কি আছে, এ স্কোয়ার বাই ডি আর হোল টু দি পাওয়ার এন, এ স্কোয়ার বাই ডি আর হোল টু দি পাওয়ার এন, এই দুটোকে কম্পেয়ার করো। তাহলে তুমি কি পাচ্ছ, ডি প্রাইম বাই আর ইকুয়ালস টু এ স্কোয়ার বাই ডি আর। তাহলে তুমি ডি প্রাইমটা কি পাচ্ছ, ডি প্রাইমটা কি পাচ্ছ, এ স্কোয়ার বাই ডি পাচ্ছ কি পাচ্ছ না বলো? কম্পেয়ার করলে এটা পাচ্ছ কিনা ডি প্রাইমটা? হুম হুম এটাই কিন্তু চেয়েছে, যে তোমাকে বলছে যে এই যে পি পয়েন্টে পোটেনশিয়ালটা, এই কিউ প্লাস চার্জ আর এই ইনডিউসড চার্জ, এর মধ্যে যে চার্জ ইনডিউস হচ্ছে, এটা এই দুটো মিলিয়ে এখানে পোটেনশিয়াল যা হবে সেটা কার সমান? তুমি যদি এই পয়েন্টে কিউ প্রাইমের ভ্যালুটা ওরা বলেই দিয়েছিল মাইনাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ রাখো, যে পয়েন্টটা হচ্ছে আমার সেন্টার থেকে এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্স দূরে থাকবে, সেন্টার থেকে এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্স দূরে থাকবে, তাহলে আমার এই পি পয়েন্টে যা পোটেনশিয়াল হতো তার সমান হবে। তো তুমি দেখো তাই বার করলে, তুমি কিন্তু ক্যালকুলেশন করে তাই বার করলে যে যদি তোমার ডি প্রাইম দ্যাট ইজ এ স্কোয়ার বাই ডি ডিস্টেন্স দূরত্বে তোমার যদি কিউ প্রাইম দ্যাট ইজ মাইনাস কিউ এ বাই ডি পরিমাণ চার্জ থাকে, তাহলে তোমার পি পয়েন্টে যা পোটেনশিয়াল হচ্ছে, তোমরা যদি কিউ প্লাস চার্জ আর ওই ইনডিউসড চার্জ যেটা তৈরি হচ্ছে তার জন্য পি পয়েন্টে সেম পোটেনশিয়াল হবে। এটাই কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করেছিল, বুঝতে পারলে? হুম বোঝা গেল তো? এই প্রবলেমটা কিন্তু ক্যালকুলেশনটা এটা আমাদের, লেন্দি আছে, হ্যাঁ বলো বলো। ক্যালকুলেশন গুলো লেন্দি, এমনি হ্যাঁ এটা নিয়ে 10 নম্বর, তো লেন্দি হলে তো 6 থেকে 10 নম্বরের প্রবলেম এটা। যদি একটা দিয়ে দেয়, আমাদের বেলায় এসেছিল, কত নম্বর ভুলে গেছি, কিন্তু এটা এসেছিল, আর আমার এটা পুরো মুখস্থ ছিল, তো নামিয়ে দিয়ে এসেছিলাম। ঠিক আছে।